আচ্ছা দেখ আমাদের হচ্ছে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এলিভেশন। তো নেক্সট নাম্বার 2 দিয়ে ওটা হেডিং করে না, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। আগের দিনই আমরা দেখি বয়েলিং পয়েন্টের ডেফিনেশনটা পড়েছি। বয়েলিং পয়েন্টের ডেফিনেশন কি ছিল, যেটা তোরা আগে পড়েছিস ওই জিনিসটা নয় কিন্তু। আগে তোরা পড়তেই জাস্ট আ ফিক্সড টেম্পারেচার এট হুইচ হোল লিকুইড চেঞ্জেস টু ইটস গেসিয়াস। তো এটা আমরা বয়েলিং পয়েন্টে পড়েছিলাম। তো আগের দিন আমরা ভেপার প্রেসারের ওই পড়ার সময় রাউলস ল পড়ার সময় ওখানে পড়েছিলাম যে বয়েলিং পয়েন্ট অফ সাবস্টেন্সটা কি হচ্ছে, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ the vapor pressure becomes equal to its external pressure, generally atmospheric pressure যেটা ঠিক আছে। এক্সটার্নাল প্রেসারটা জেনারেলি অ্যাটমসফিয়ারিক প্রেসারটাই হবে। ওটা আমরা ডেফিনেশন ওয়াইজ আমরা ওই জিনিসটা পড়েছি বয়েলিং পয়েন্ট। তো এবার তোরা দেখবি আর ছোটবেলা থেকেই পড়ে আসছিস ওয়াটারে যদি আমরা কোনো ইমপিউরিটিস, সেটা সল্ট হতে পারে বা এনি কাইন্ড অফ ইমপিউরিটিস হতে পারে, তো সেই টাইপ অফ ইমপিউরিটিস আমরা যদি অ্যাড করি তাহলে তোর ওই তাহলে আমাদের শুদ্ধ শুনতে পাচ্ছিস, ঝুঁকেছিস? শুদ্ধ শুনতে পাচ্ছিস? স্যার মিটিং এ নেই তো। কি নেট ইউজ করেন কি? এলিভেশন ইন বয়েলিং পয়েন্টের এখানে তাহলে আমাদের বয়েলিং পয়েন্টের ডেফিনেশনটা হলো। এইবার আমরা এই পার্টটা গ্রাফিক্যালি দেখবো, দেন ম্যাথমেটিক্যালি দেখবো। অ্যান্ড আগের দিন যে আমরা গ্রাফিক্যালি ম্যাথমেটিক্যালি ওইগুলোর থেকে আগের দিন দেখবি আমরা ভেপার প্রেসারও তাই করেছিলাম। ভেপার প্রেসার থেকে আমরা মলিকিউলার মাস ক্যালকুলেশন। তাহলে আমাদের মেন এখানে টার্গেটটা থাকবে হচ্ছে, সূর্য শুনতে পাচ্ছিস? দেখেন, আচ্ছা আমরা এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট স্টার্ট করছি। তো ওখানে দেখ আমাদের তাহলে বয়েলিং পয়েন্টের ডেফিনেশন ওয়াইজ এবার আমরা দেখবি আগের দিন ভেপার প্রেসারের পার্টটা পড়েছিলাম। যখনই আমরা একটা ওখানে নন ভোলাটাইল সলিউট ইউজ করছি, নন ভোলাটাইল সলিউটটা কি হচ্ছিল, সারফেসে কিছুটা সলভেন্ট পার্টিকেলস এর সাথেও সারফেস এরিয়াটা কিছুটা ওরা অকুপাই করছিল, মানে শেয়ার করছিল। মানে সলভেন্ট মলিকিউলস আছে, নন ভোলাটাইল সলিউট আছে, এটা পড়েছিলাম। তাহলে নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে তাহলে কি হচ্ছে, এই ভেপার প্রেসারটা ডিক্রিজ করছে। বিকজ ভেপারে পিওর সলভেন্ট থাকলে যতটা মলিকিউলস এখানে আসবে অবভিয়াসলি তার থেকে কম আসবে, বিকজ সারফেসটাতে তখন নন ভোলাটাইল যে সলিউট গুলো আছে ওগুলো সলভেন্টের সাথে সাথে শেয়ার করছে। তো এই ভেপার প্রেসারটা ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা এই জিনিসটাই গ্রাফিক্যালি দেখি। তাহলে দেখ আমরা যদি এই পার্টটাকে গ্রাফিক্যালি শো করি, তাহলে আমাদের ধর এটা ভেপার প্রেসার, এটা হচ্ছে টেম্পারেচার। গ্রাফটা একটু পরে আঁক, তোরা কেউ আঁকিস না। আচ্ছা নর্মাল আমি ধর কিছু অ্যাড করিনি, নর্মাল সলভেন্ট আছে। তাহলে নর্মাল সলভেন্টের টেম্পারেচার যত আমি হাই করবো, ভালো করে জায়গাটা বলছি, যত আমি টেম্পারেচার হাই করব ভেপার প্রেসার বাড়বে না কমবে? উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ভেপার প্রেসার কি হবে একটু ভেবে বল। তুই টেম্পারেচার ইনক্রিজ করলে লিকুইডটা কিসেতে কনভার্ট করবে, বেশি করে ভেপার স্টেটে যাবে। তো যত ভেপার পার্টিকেল যত বেশি আসবে তার মানে ভেপার প্রেসার ইনক্রিজ করছে। তাহলে এদের গ্রাফের প্যাটার্নটা তাহলে কিরকম হবে, লাইক দিস। তাহলে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ভেপার প্রেসার ইনক্রিজেস। তাহলে এইটা যেটা আমি এঁকেছি দেখ, এইটা হচ্ছে আমাদের নর্মাল সলভেন্ট পার্ট, নর্মাল সলভেন্ট। নাও আমি এখানে একটা মার্ক করেছি, এটা হচ্ছে লেটস সে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই ভেপার প্রেসার কার্ভের মধ্যে এইটা ধর লেটস সে এই যে মার্কটা করেছি, এটা ধর অ্যাটমসফিয়ারিক প্রেসার।
তাহলে এটা হচ্ছে 1 atm প্রেসার। আচ্ছা, এবার 1 atm প্রেসারের ইকুইভ্যালেন্ট ভেপার প্রেসার যেটা হবে, এটাই তো 1 atm এর ইকুইভ্যালেন্ট ভেপার প্রেসার। তাহলে দ্য টেম্পারেচার at which vapor pressure is equal to the atmospheric pressure, এই টেম্পারেচারটাকে আমরা কি বলি? এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাকে কি বলবো বল? আরে সাউন্ডটা আনমিউট করে কেউ একজন বল। শুনতে পাচ্ছিস না কেউ? আমার কথা শোনা যাচ্ছে? স্যার ক্রিটিক্যাল টেম্পারেচার। বয়েলিং টেম্পারেচারের ডেফিনেশন একটু আগেই বললাম। Boiling temperature is defined as the temperature at which its vapor pressure becomes equal to the external pressure. Vapor pressure টাই external, মানে external pressure in the sense মানে atmospheric pressure. Externally pressure কে generate করে atmosphere. তাহলে atmospheric প্রেসারটা আর ভেপার প্রেসার যে টেম্পারেচারে ইকুয়াল হচ্ছে সেটাকে ওই লিকুইডটার বয়লিং পয়েন্ট বলছে। তার মানে অ্যাকচুয়ালি এই যে টেম্পারেচারটা আমাদের যে এখানে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এর টেম্পারেচার থাকবে, তাহলে এই টেম্পারেচারটাই হচ্ছে বয়লিং টেম্পারেচার অফ পিওর সলভেন্ট। ওটাকে আমরা ওই জন্য কি দিয়ে লিখছি রে? টিবি নট। টিবি নট মিন্স বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট। আচ্ছা, এইবার যখন আমি সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করছি তখন কি ফর্ম করছে ওটা? ওখানে কি ফর্ম হবে? সলিউশন। এবার এটাই আমরা আগের দিন পড়া হয়ে গেছে অলরেডি। সলিউশনের ভেপার প্রেসার পিওর সলভেন্টের ভেপারের সাথে প্রেসারের থেকে কম হবে না বেশি হবে? পিওর সলভেন্টের ভেপার প্রেসারের থেকে সলিউশনের ভেপার প্রেসার হায়ার হবে আর লোয়ার? সায়ন? স্যার লোয়ার। 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 তাহলে আমরা গ্রাফটা কিরকম ভাবে আঁকবো? নিচ দিয়ে আঁকবো তো? মানে গ্রাফের প্যাটার্নটা থাকবে ভেপার প্রেসারটা নিচ দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইবার এই গ্রাফটা ভালো করে একটু খেয়াল করে দেখ, এই গ্রাফটা কোন টেম্পারেচারে অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইকুয়াল হয়েছে? এই টেম্পারেচারটায়, তাই তো? দেখ এই টেম্পারেচারে ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইকুয়াল হয়েছে সলিউশনের ভেপার প্রেসার। এটা হচ্ছে সলিউশন, মানে সলভেন্ট প্লাস সলিউট করেছি। গ্রাফটা কেন নিচে আঁকলাম সবার ক্লিয়ার হলো? বিকজ সলিউশনের ভেপার প্রেসার কি হবে? পিওর সলভেন্টের থেকে কম হবে, সেটা আমরা আগের দিনই পড়ে নিয়েছি, ডায়াগ্রামেটিক্যালিও দেখেছিস, আমি লিখেও দিয়েছিলাম। তো সলিউশনের ভেপার প্রেসার যদি লেস হয় তাহলে আমরা নিচ থেকে গ্রাফটা স্টার্ট করছি। এবার গ্রাফিক্যাল প্যাটার্নটা সেম হচ্ছে। এবার ওইটা দেখ, ইকুইভ্যালেন্ট টু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে কোন টেম্পারেচারে? দিস, যেটাকে আমরা লিখবো হচ্ছে টিবি। এবার একটু গ্রাফটা দেখে দেখ, তাহলে এই যে মিক্সার মানে সলিউশনের বয়েলিং পয়েন্ট পিওর সলভেন্টের বয়েলিং এর পয়েন্টের থেকে ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে? এটা ইনক্রিজ করলো না ডিক্রিজ? স্যার ইনক্রিজ করে। হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ করে। ইনক্রিজ করে মানে এখানে দেখ গ্রাফিক্যালি ইনক্রিজ করেছে তো। হ্যাঁ Graphically দেখ। সেটাই তো। হ্যাঁ, তাহলে টিবি, করেছে। হ্যাঁ টিবি ইজ গ্রেটার দ্যান টিবি নট। এবার দেখ উপরে হেডিংটা কি ছিল? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। ক্লিয়ার? গ্রাফিক্যালি গ্রাফটা সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই গ্রাফটা ড্র কর, আমি স্টেটমেন্টে নিচে লিখে দিচ্ছি। জাস্ট 3টে পয়েন্ট মনে রাখবি। ফার্স্ট ওয়ান হচ্ছে বয়েলিং পয়েন্টটা কি, হোয়াট ইজ বয়েলিং পয়েন্ট, এটাকে মাথায় রাখতে হবে। দ্যাট ইজ ভেপার প্রেসার ইকুইভ্যালেন্ট টু অ্যাটমসফিয়ারিক প্রেসার হবে, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দিস হ্যাপেন্স, সেটাকেই বলা হচ্ছে আমাদের বয়েলিং পয়েন্ট। সলভেন্টের বয়েলিং পয়েন্ট রাখলাম। নেক্সট আমাদের মাথায় রাখতে হবে সলিউট, নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ভেপার প্রেসার কি হয়, সেটা আমরা আগের দিন পড়েছি। দ্যাট ইজ ভেপার প্রেসার ডিক্রিজেস। তাহলে গ্রাফটা নিচ থেকে স্টার্ট করব। নাও the temperature at which vapor pressure of solution becomes equal to 1 atmospheric pressure, সেটা দেখ ইনক্রিজ করে গেছে, যেটাকে আমরা লিখছি হচ্ছে টিবি দিয়ে। আর টিবি নট মিন্স হচ্ছে পিওর সলভেন্ট। ঠিক আছে, মানে এটা ড্র করে ফেল, তারপরে আমি স্টেটমেন্ট একটু বলে দিচ্ছি শর্টে। ড্র করা হয়ে গেলে
এই ডটেড পার্টটা দিয়ে দেখাবি। তোদের বোর্ডটা এই দিক অব্দি দেখা যাচ্ছে তো এতটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়েছে? মুছলাম কিন্তু। স্যার একটু দাঁড়া। নিচে এবার স্টেটমেন্ট। হ্যাঁ স্যার মুছে দিন। নিচে স্টেটমেন্টাল, like since the vapor pressure of solution is lower than that of the pure solvent, since the vapor pressure of solution, since the vapor pressure of solution is lower than that of the pure solvent, is lower than that of the pure solvent, the vapor pressure temperature curve, the vapor pressure temperature curve, হ্যাঁ বল একটু বলবো। Since the vapor pressure of solution, since the vapor pressure of solution is lower than that of the pure solvent, is lower than that of the pure solvent. Pure solvent লিখে কমা দিলে the vapor pressure temperature curve for the solution, the vapor pressure temperature curve for the solution lies below the curve for the pure solvent. Curve for the pure solvent. এবার স্টপ দিলে graphically it can be stated, graphically it can be stated that এবার নিচে আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা স্টার্ট করছি, that TB naught is less than TB, TB naught is less than TB. স্যার গ্রাফিক্যালি পরে Graphically it can be stated that বলে এই যে এবার নিচে এটা লেখা শুরু করে TB naught is less than TB। এটা কেন আর এটা কোনটার কি আমি আর বলছি না, তোরা যদি চাস তো লিখে রাখতে পারিস। TB naught হচ্ছে বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর সলভেন্ট আর TB হচ্ছে বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন। Therefore we can write elevation in boiling point। আচ্ছা elevation in boiling point কোনটা মাইনাস কোনটা লিখবো? কি মাইনাস কি লিখবো elevation in boiling point? স্যার টিবি মাইনাস টিবি নট। TB minus TB naught because TB is greater, so TB minus TB naught, which can be stated as del TB, তাহলে লিখে দাও del TB equal to TB minus TB naught। আচ্ছা এই এক্সপ্রেশনটা একটা বক্স করে রেখে দাও, তাহলে del TB মানে হচ্ছে এটা। এইবার নিচে লেখ the elevation in boiling point, the elevation in boiling point। আচ্ছা সবাই গ্রাফটা দেখলি তো একটু খেয়াল করেছিস গ্রাফটা কি হলো? তোর যদি লোয়ারিং এই ভেপার প্রেসার যদি ইনক্রিজ মানে এখানে লোয়ারিং যখন হচ্ছে তাহলে ভেপার প্রেসার লোয়ারিং এর সাথে ডেল টিভি যেটা আছে, ডেল টিভি মানে ইনক্রিজ, ওই ইনক্রিজটা অ্যাকচুয়ালি নাথিং বাট এইটা দেখ লোয়ারিং ইন ভেপার প্রেসারটাই কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইস। তোর যত ভেপার প্রেসার লো হবে তার মানে এই যেটা এটা আমরা আগের দিন পড়েছিলাম লোয়ারিং অফ ভেপার প্রেসার, যত এটা লো হবে তত তোর ডেল টিভিটা ইনক্রিজ করবে, তাই তো হবে দেখ
তুই যত গ্রাফটাকে যত নিচে নামাবি দেখবি এই গ্যাপটা বাড়বে, মানে ডেল টিভির গ্যাপটা বাড়বে। তার মানে এবার নিচে লেখ, নাও দ্য এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, নাও দ্য এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট is directly proportional to the lowering of vapor pressure, to the lowering of vapor pressure. That is, এবার that is দিয়ে এটা লিখবো, that is del TV proportional to P naught minus P, since P naught minus P proportional to N2, এটা দেখ আমরা আগের দিন পড়েছিলাম। আচ্ছা আগের দিন দেখ তোরা P naught minus P by P naught পড়েছিস, অ্যাকচুয়ালি P naught টা তো কনস্ট্যান্ট উঠে গেছে বলে ইকুয়াল টু সাইনটা দেখ কি হয়েছে, প্রপোর্শনাল। ওটা একটা কনস্ট্যান্ট, ওই জন্য আমরা কনস্ট্যান্টকে যদি তুলে দিই ইকুয়াল টু সাইনটা প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। তাহলে P naught minus P যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল নাম্বার অফ সলিউট হয়, therefore আমরা এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি del TB is directly proportional to N2। এবার তাহলে কেন হচ্ছে বুঝতে পারলি? কলিগেটিভ প্রপার্টি আমরা আগের দিনই পড়েছিলাম। কলিগেটিভ প্রপার্টি মিন্স নাম্বার প্রপার্টি, ডিপেন্ডস অন নাম্বার অফ পার্টিকেলস সলিউট। তাহলে del TB এলিভেশন ইন বয়েলিং পয়েন্টটাও কিন্তু দেখ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে, ঠিক আছে? এটা বক্স করে লিখে নিচে তাহলে লিখে দে hence elevation of boiling point is a colligative property, তাহলে আমাদের কলিগেটিভ প্রপার্টি প্রুভ হয়ে গেল, গ্রাফিক্যালি এলিভেশন ইন বয়েলিং পয়েন্টটা এক্সপ্লেন করা হয়ে গেল। এইবার আমরা আসতে হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে, তারপরে মলিকিউলার মাস ক্যালকুলেশনের ইকুয়েশনটা ফর্ম করব। আচ্ছা লিখে নিয়েছি সেটা। আচ্ছা এবার এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে কি, এক্সপেরিমেন্টালি এই যে নাম্বার অফ মোলসটা যেটা লিখছি এটা অ্যাকচুয়ালি মোলাল সলিউশন, মানে নাম্বার অফ মোলস পার ওয়েট অফ দ্য সলভেন্ট, ঠিক আছে? এবার নিচে লেখ ম্যাথমেটিক্যালি del TB is directly proportional to small m। আচ্ছা ব্র্যাকেটে দরকার লিখে রাখ স্মল m মিন্স মোলালিটি। মোলালিটি জিনিসটা কি আমরা ওটা ফার্স্ট ক্লাসে পড়া হয়ে গেছে, that is number of moles of solute by weight of the solvent। এখান থেকে প্রপোর্শনালিটি সাইনটা উঠলে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট আসবে, যেটাকে আমরা লিখবো হচ্ছে কেবি। আচ্ছা নাও হোয়াট ইজ কেবি একটু নিচে লিখে নে কেবির মানেটা। কেবি ইকুয়াল টু লেখ মোলাল কিন্তু হ্যাঁ LAL মোলাল এলিভেশন কনস্ট্যান্ট or এবিলিউস্কোপিক কনস্ট্যান্ট। এই আমি স্পেলিং লিখে দিয়েছি বোর্ডে দেখে, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট or এবিলিউস্কোপিক কনস্ট্যান্ট। এটা হচ্ছে কেবির নাম। স্যার মোলার ডেভিয়েশন কনস্ট্যান্ট, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, তাই জন্য ওটার নাম হচ্ছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। এবার দেখ আমরা এই এবিলিউস্কোপিক কনস্ট্যান্টের ডেফিনেশন লিখতে দেয়, কোশ্চেনে আসে হয় এটা আসে, আর একটু পরে ফ্রিজিং পয়েন্টের ওখানে দেখবি কেএফ বলে আরেকটা কনস্ট্যান্ট করবে, এই দুটোর মধ্যে একটা ডেফিনেশন লিখতে দেয়। তো কেবি এর ডেফিনেশনটা দেখ কি হবে, কেবি যেটা আছে কেবির ডেফিনেশনটা কি হবে, when m equal to 1 kb equal to del TB লিখতে পারি আমরা, দেখে নে when m equal to 1 then kb equal to del TB। হ্যাঁ তাহলে আমাদের ডেফিনেশনটা কি হচ্ছে, that is এবিলিউস্কোপিক কনস্ট্যান্ট। লেখ নিচে ডেফিনেশনটা লেখ, এবিলিউস্কোপিক কনস্ট্যান্ট may be defined as the আচ্ছা আমরা del TB কে কি বলবো এটা কিন্তু মাথায় রাখবি সবসময়, অলওয়েজ মনে রাখবি del TB মিন্স হচ্ছে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, এই কথাটাই লিখতে হবে del TB তে। তাহলে এবিলিউস্কোপিক কনস্ট্যান্ট may be defined as the elevation in boiling point
elevation in boiling point when the molality of the solution, molality কিন্তু হ্যাঁ L, molarity লিখে দিবি না কেউ, molality of the solution is unity. Unity means one, is unity. So molality of the solution is unity মানে 1, m যদি আমরা 1 ধরি তাহলে এটা kb equal to del tb হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে এই kb যে জিনিসটা, এটা এক্সপেরিমেন্টালি এক্সপ্রেশনটা লিখে রাখ, খুব ক্রিটিক্যাল, মানে ওরা যদি কোশ্চেন খুব একটা টাফ করবে না ভাবে তাহলে kb এর ভ্যালু দিয়ে দেয় নিউমেরিক্যালস, ঠিক আছে, বাট যদি একটুখানি টাফ করতে চায় তখন kb এর ভ্যালুটা দেয় না তোকে, তখন সামটার কিছু ডেটা নিয়ে kb এর ভ্যালুটা বার করে নিতে হবে, এরও এক্সপ্রেশন আছে, বাট kb এর ভ্যালুটা বার করে নিতে হবে, তখন ও তোকে দেবে না, বাট 95% সামস এর মধ্যে kb এর ভ্যালু দেওয়া থাকে, খুব রেয়ার সামস আছে যেখানে kb এর ভ্যালু বার করার জন্য কিছু এক্সট্রা ডেটা দেওয়া থাকে, তো ওই জন্য একটা বক্সের মধ্যে জাস্ট kb ইকুয়াল টু লিখে রাখ, এটা বক্সে লিখে রেখে দে, এটা একটু মনে রাখিস কিন্তু এক্সপ্রেশনটা খুব একটা বড় নয় বাট দিয়ে দেয়, আমি বলে দিচ্ছি কি হবে লিখে নে। টিবি নটটা কি বুঝতেই পারছিস, পিওর সলভেন্টের কেলভিন টেম্পারেচার, ওটা কিন্তু কেলভিন টেম্পারেচারে বলছে, ওই জন্য ক্যাপিটাল টিতে আছে, আর ডেল টিবির জায়গায় তুই সেলসিয়াসে দিক আর কেলভিনে দিক, বুঝতেই পারছিস ডেল টিবি একই হবে, যেটা তোরা ওই যে সেই হিট ক্যাপাসিটির ওখানেও পড়েছিলিস, যেহেতু ডেল টিবি হচ্ছে তখন ওটা তুই যে কোনো ইউনিট লিখলে একই আনসার আছে। আচ্ছা এল ভি জিনিসটা এখানে খালি লিখে নে, আটটা তো সবাই চিনিস, গ্যাস কনস্ট্যান্ট, এল ভি, ঠিক আছে, ওটা হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন অফ পিওর সলভেন্ট, latent heat of vaporization of pure solvent. এটা একটু খেয়াল রাখিস এক্সপ্রেশন। এবার দেখ আমরা আগের দিন মনে আছে ভেপার প্রেসার থেকে মলিকিউলার মাস ক্যালকুলেট করেছিলাম, ওই পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু n2 বাই n1, এবার ওই যে n2 আর n1 এর জায়গায় ভ্যালু গুলো বসিয়েছিস, w2 বাই m2 আর n1 এর জায়গায় হচ্ছে w1 বাই m, ওই জিনিসটা পুরোটা মনে আছে, এখানেও আমরা সেম ভাবে মলিকিউলার ওয়েট ক্যালকুলেশন করবো সলিউটে, তাহলে এবার নিচে আবার স্টার্ট দিয়ে হেডিং কর, ডিটারমিনেশন অফ মোলার মাস অফ সলিউট ফ্রম del Tb, determination of molar mass of solute from del Tb, এগুলো ডেরিভেশনস গুলো খুব ইজি, মানে ছোট ছোট বাট সামস গুলো করতে পারবে। আচ্ছা দেখ আমাদের del Tb ইকুয়াল টু কি এসেছিল, kb এভোলুস্কোপিক কনস্ট্যান্ট ইনটু মোলালিটি, এবার আমাদের সামটাতে আর কিছু নাই, এখানে এই মোলালিটির পার্টটাতে কাজ করতে হবে। মোলালিটির ডেফিনেশন কি বল, মোলালিটির ডেফিনেশন কি ছিল, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ওয়েট অফ দ্য সলভেন্ট, তাই তো, এবার নাম্বার অফ মোলস অফ সলিউট একবার লিখেই নে, একবার এর পরের বার থেকে মনে থাকবে, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই weight of the solvent, শ্রেয়া লিখে নে এটা, del Tb equal to, তাহলে del Tb equal to হচ্ছে kbm, তাহলে মোলালিটি মিন্স নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ওয়েট অফ দ্য সলভেন্ট। আচ্ছা এবার আমরা আগের দিনই বলেছিলাম এই ওয়েট গুলোকে কি দিয়ে লিখি, সলভেন্টের ওয়েটকে আমরা লিখবো হচ্ছে w1, আর নাম্বার অফ মোলস মানে কি ছিল, সলিউটের নাম্বার অফ মোলস মানে কি ছিল, ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট, এবার ওয়েট টেকেনটা আমরা কি দিয়ে লিখি, সলিউটের ওয়েট টেকেন কি দিয়ে লিখবো, w2 বাই m2। আচ্ছা ওয়েট অফ দ্য সলভেন্ট ইন কেজি যদি হয়, এটা যদি ইন কেজি হয় তাহলে w1, বাট আমরা কিসে কনভার্ট করে নি অলওয়েজ, গ্রামে, তাই জন্য গ্রামে লিখতে গেলে কি করতে হবে, উপরে ইনটু 1000।
লিখে দেন। তাহলে ডেল টিভি ইকুয়াল টু দিস। এবার এই জিনিসটা লেখাটা কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে, নাহলে কিন্তু মলিকুলার ওয়েট বার করতে পারবেন। এই যে আমাদের এটা বার করতে হবে M2, ব্যাস এটা করার পরে জাস্ট M2 টাকে ক্রস মাল্টিপ্লাই করে দিবি, এদিকে চলে আসবে। তাহলে কি আসছে দেখ, KB W2 1000 বাই ডেল টিভি ইন্টু W1। শ্রেয়াস সাউন্ডটা মিউট করে দেবে। ঠিক আছে, তাহলে M2 ইকুয়াল টু KB W2 1000। এবার এটা দেখবি প্রথম প্রথম একটু তোদের মোলালিটির এটা লিখে নিতে হতে পারে। ফার্স্টে যখন দুটো তিনটে সাম করবি মোলালিটির এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে লিখতে হবে, আস্তে আস্তে করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওপরে হচ্ছে KB W2 1000, নিচে হচ্ছে ডেল টিভি ইন্টু W1। তাহলে আমাদের মলিকুলার মাস বেরিয়ে গেল। ঠিক আছে, এলিভেশন ইন বয়লিং পয়েন্টও শেষ, আরেকটা কলিগেটিভ প্রপার্টি হয়ে গেল। এবার এখান থেকে আমি সাম একবারে আসছি। হ্যাঁ, মানে আমি আগে একবারে ফ্রিজিং পয়েন্টটা পড়িয়ে নিই, দুটো সাম একসাথে করবো। আচ্ছা, এবার নিচে সবার এই এক্সপ্রেশনটা লেখা হয়ে গেলে এটা রেখে দে। এবার নিচে নেক্সট হেডিং কর, থার্ডে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। হেডিং পয়েন্ট ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। স্যার অ্যাকশন। হ্যালো, আরে তোমার তো বললাম স্টার্ট হলেও ওটা মাঝে মাঝে ওই যে ওরকম যাচ্ছে। আজকে হয়েছে কিন্তু ওই বেরিয়েছিলাম যখন। আরে হ্যাঁ বলছি, সেটাই তো বলছি, শুনবে তো আগে পুরোটা। হ্যাঁ, আমি বেরিয়েছিলাম, ওটা স্টার্ট দিয়েছে। আমি বেরিয়েছিলাম যখন, আবার যখন এক জায়গায় দাঁড়িয়ে আবার যখন একটা স্টার্ট দিতে গেছি তখন আবার দু তিনবার ওরকম ইয়ে হয়েছে, তারপরে আবার নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, তুমি ব্যাটারিটার কি ব্যবস্থা করা যায় সেটা দেখো। হ্যাঁ, না না, ব্যাটারিটা কি চার্জার মানে দিতে দেবে কি কোথাও? হুম, হ্যাঁ, হুম, ব্যাস তাহলে তুমি ব্যাটারিটা কিভাবে দেবে একটু দিয়ে দাও, কারণ আমি একবারে তাহলে রেখে আসতে হবে তোকে। হুম, সেটা দেখছি আমি। তাহলে তুমি তখন আমি পড়িয়ে নি, আমি পড়াচ্ছি, আমি 11টার পরে তোমায় জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর ডেফিনেশন তাহলে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, এই ফ্রিজিং পয়েন্ট জিনিসটা দেখ, ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে ইট ইজ আ এই ফ্রিজিং পয়েন্ট হচ্ছে ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ লিকুইড অ্যান্ড সলিড স্টেটস আর ইন ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে থাকে, মানে লিকুইড ফ্রিজ করে সলিড হবে, আবার সলিডটা তোর মেল্ট করে লিকুইড হবে, ওখানে একটা ইকুইলিব্রিয়াম রিচ করে। যেমন আমরা ভেপার প্রেসারে পড়ছিলাম, ও ভেপোরাইজ হচ্ছে আবার কনডেন্স করে লিকুইড হচ্ছে। তোর ফ্রিজিং পয়েন্টে গ্রাফটা আগে ভালো করে দেখ। আচ্ছা, এখান থেকে সবাই কর ভেপার প্রেসার এটা, আর এই দিকেরটা হচ্ছে তোর টেম্পারেচার, যেরকম ছিল একদম অ্যাজ ইট ইজ আছে। এইবার আমরা স্টেট চেঞ্জ, তোরা ওই ফিজিক্সে ক্লাস 10-এ ক্যালোরিমেট্রিতে স্টেট চেঞ্জের সময় গ্রাফ এঁকেছিলিস মনে আছে? একটা ব্রেক থাকে, গ্রাফটা ড্র করার সময় ধর সলিড থেকে লিকুইড যাচ্ছে, লিকুইড থেকে গ্যাস যাচ্ছে, একটা ব্রেক করতিস মনে আছে স্টেট চেঞ্জ বোঝানোর জন্য? এই যে এরকম ভাবে, এই যে ক্যালোরিমেট্রিতে মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এই যে কোনো একটা স্টেট চেঞ্জ বোঝাতে গেলে, মানে ধর সলিড থেকে লিকুইড যাচ্ছে বা লিকুইড থেকে গ্যাস যাচ্ছে, তো সেই সময় আমাদের একটা ব্রেকিং হবে। মানে ভেপার প্রেসার আগে নর্মালি আমাদের কি হয়, ভেপার প্রেসারের কার্ভ এটা আমরা একটু আগেই দেখেছি, কিন্তু যখন
এটা হচ্ছে সলিড সলভেন্ট, সলিড সলভেন্ট। এবার এইটা যখনই স্টেট চেঞ্জ করবে তখনই গ্রাফটা কিরকম হবে, এখানে একটা ব্রেক হবে। এই যে, তাহলে এই যে যে পার্টটা এটা হচ্ছে তোর লিকুইড সলভেন্ট। সবাই লিখে নে আগে, এটা আগে আর সলিড সলভেন্ট, তারপর হচ্ছে লিকুইড সলভেন্ট। আচ্ছা, এখান থেকে দেখে একটু বলতে পারবি কোনটা ভেপার, মানে কোনটা গ্যাসিয়াস স্টেটে ভেপার প্রেসারের রেসপেক্টে গ্রাফটা হবে? ভেপার প্রেসারের রেসপেক্টে স্যার কি ভেপার প্রেসারের রেসপেক্টিভ গ্রাফটা কোনটা, এই এই সলিড সলভেন্টেরটা না লিকুইড সলভেন্টেরটা? স্যার সলিড সলভেন্ট, সলিড ভেপার স্টেটে যায় না লিকুইড যায় ভেপার স্টেটে? না স্যার লিকুইড যায়। তার মানে লিকুইড সলভেন্টের যে আমি গ্রাফ প্যাটার্নটা এটা এঁকেছি, এইটা হচ্ছে একটু আগে যেগুলো আঁকছিলাম সেটা। সলিডটা তো তখন ছিল না, আমরা কি করছিলাম, লিকুইড থেকে গ্যাস হচ্ছে খালি, তাই তো? লিকুইডে দেখবি সলিউশন সলভেন্ট সবই আমরা লিকুইডের আঁকছিলাম, তার মানে এই যে এই গ্রাফটা। কিন্তু তার আগে এবার আমরা স্টেট চেঞ্জ করছি, ওই জন্য গ্রাফটা দেখ একটা জাংশন রয়েছে, ঠিক আছে? তাহলে এই রেসপেক্টিভ, তার মানে এই টেম্পারেচারটাকে কি বলবো, এই যে দেখ যে টেম্পারেচারটা এরকম স্টেট চেঞ্জ হয়েছে, মানে একটা ইকুইলিব্রিয়াম রিচ করেছে, তার মানে এই টেম্পারেচারটা অ্যাকচুয়ালি টিএফ নট। ক্লিয়ার সবার? দেখেন একটু সবার ক্লিয়ার হয়েছে কিনা দেখ। টিএফ নট মানে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। এইবার তোরা বল ফ্রিজিং পয়েন্ট কি হয়, কোনো ইম্পিউরিটিস অ্যাড করলে ফ্রিজিং পয়েন্ট কি হয় প্রচুর? আমরা যেমন বয়লিং পয়েন্ট কি হচ্ছিল, ইম্পিউরিটিস অ্যাড করলে বয়লিং পয়েন্ট ইনক্রিজ করে। আর ফ্রিজিং পয়েন্ট ওয়াটারের মধ্যে যদি তুই মানে আইস বা কিছুতে যদি সল্ট বা কিছু অ্যাড করিস তখন ফ্রিজিং পয়েন্টটা কি হয়? ডিক্রিজ করে, Decrease করে। ডিক্রিজেস। তাহলে ওটা ডিক্রিজ করে মানে আমরা যখনই লিকুইড সলভেন্টের মধ্যে সলিউট পার্টিকেল অ্যাড করছি ওটার ভেপার প্রেসারটা কম হবে, তো তার মানে ভেপার প্রেসার নিচ থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে জাংশনটা দেখ কোথায়, বুঝতে পেরেছিস? জাংশনটা দেখ, এই দেখ জাংশনটা, তাহলে জাংশনটা এটা হচ্ছে সলিউশন। তাহলে সলিউশন আগে লিকুইড সলভেন্টটা যে টেম্পারেচারে ফ্রিজ করছিল এখন তার থেকে কম টেম্পারেচারে ফ্রিজ করছে না বেশি টেম্পারেচারে ফ্রিজ করছে? স্যার কম টেম্পারেচার। এটাকে কি লিখবো, টিএফ। তাহলে কম টেম্পারেচারে যদি হয় তার মানে ফ্রিজিং পয়েন্টটা ড্রপ করলো, তো তাহলে ওটাকে কি বলবো আমরা, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। গ্রাফটা এবার নিজেরা একটু স্টাডি কর, কি কি পয়েন্টস বললাম মাথায় নে। আমি আরেকবার রিপিট করছি পয়েন্ট ওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, তোর ফ্রিজিং পয়েন্ট ইন দ্য সেন্স দ্য টেম্পারেচার অ্যাট হুইচ সলিড অ্যান্ড লিকুইড এক্সিস্ট, মানে কোএক্সিস্ট করে, ঠিক আছে? তার মানে ওরা ইকুইলিব্রিয়ামে থাকে। তো ওটা ইকুইলিব্রিয়াম বোঝাতে গেলে কি করতে হয়, আমাদের একটা এরকম জাংশন দিতে হয়, মানে একটা ব্রেকিং থাকে, মানে একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে যায় এরকম ব্রেকিং হবে। এবার সলিড সলভেন্ট নর্মাল একটা, আমি একটা অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি, তো এই টেম্পারেচারে কি করছে, তাহলে এটা লিকুইড সলভেন্ট। এইবার আমরা কি করেছি, সলিড সলভেন্ট থাকা অবস্থা ওটার মধ্যে একটু ইম্পিউরিটিস অ্যাড করে দিয়েছি, লেটস সে ধর আইসের মধ্যে সল্ট অ্যাড করেছি। এবার সল্ট যখনই অ্যাড করবো ওটা যখন মেল্ট করবে, মেল্ট করা মানেই হচ্ছে তোর সলিউশন স্টেটে আসবে। এবার সলিউশনের ভেপার প্রেসার কি হয় ওটা আমরা আগের দিনই পড়েছি, আজকেও একটু আগেও পড়েছি। সলিউশনের ভেপার প্রেসার কি হবে, লোয়ার দেন দ্য পিওর সলভেন্ট। এবার যদি আমরা লোয়ার হয় তাহলে এই গ্রাফটা এখান থেকে যদি আঁকিস, দেখ এখানটায় ওই যে পয়েন্টটা, যেই পয়েন্টটা অ্যাকচুয়ালি মিন করছে কি স্টেট চেঞ্জ, তাহলে ওই পয়েন্টটায় দেখ টেম্পারেচারটা ড্রপ করে গেছে, মানে আরো লোয়ার টেম্পারেচারে এই জাংশনটা আসবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তাহলে আমাদের হয়ে গেল, তাহলে ডেল টিএফ দ্যাট ইজ ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ক্যান বি রিটেন অ্যাজ, আচ্ছা এবার আমরা কি লিখবো, টিএফ মাইনাস টিএফ নট নাকি টিএফ নট মাইনাস টিএফ? হ্যাঁ হ্যাঁ, TF minus TF not. ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টে বড় TF not minus The TF. TF not minus TF. টিএফ নট মাইনাস টিএফ। আগেরটায় দেখ আমরা টিবিটা বড় ছিল, টিবি গ্রেটার দেন টিবি জিরো ছিল। এবার ফ্রম দ্য গ্রাফ আমরা তো এক্সপ্লেন করলাম কি ফ্রিজিং পয়েন্টটা ড্রপ করে, তার মানে অ্যাকচুয়ালি হায়ারটাকে
ফ্রিজিং পয়েন্ট অফ ইওর TF সলিড। naught. হ্যাঁ, তাহলে এবার লেখ নিচে ওই সেম ভাবে একদম। এবার আগেরটায় যা যা করেছি এবার তাই তাই করবো। লেখ ফ্রম দ্য গ্রাফ TF naught is greater than TF, therefore depression in freezing point del TF equal to this. দিয়ে এটা বক্স করে দেবো। Depression in freezing point del TF equal to this. হয়ে গেল। আচ্ছা, এর আগেরটা তো দেখ আমরা এরপরে ম্যাথমেটিক্যালি লিখেছিলাম, ঠিক সেম ভাবে এবার তাহলে নিচে লিখবি আবার ম্যাথমেটিক্যালি del TF is proportional to P naught minus P, মানে ওই যে lowering of vapor pressure, P naught minus P. Now since P naught minus P is proportional to N2, that is number of moles of solute, therefore we can write del TF is proportional to N2. এটাকে আবার বক্স কর। তাহলে দেখ আমরা এখান থেকেও প্রুফ করে দিতে পারলাম যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ইজ আ কলিগেটিভ প্রপার্টি টু। তো লিখে আবার ওরকম লিখে দে নিচে, হেন্স del TF is a colligative property. হয়ে গেল। আচ্ছা, আবার নিচে আমরা আবার ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকছি, ওই যে মোলার ইসের ওটাই কনস্ট্যান্ট। এবার নিচে আবার লিখ এগেইন, এটা মুছে দিলাম, লেখ এগেইন del TF is proportional to N. এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, ঠিক আছে। আমরা দেখছি এই যে ফ্রিজিং পয়েন্টের এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন। এবার মোলালিটিটা আমি আর কিন্তু এবার আর বারবার লিখছি না, মানে ওরকম স্টেটমেন্টাল লিখছি না, সবাই আগেরটাতেই দেখেছিস। তো এইবার দেখ এখানে একটা কনস্ট্যান্ট আছে, আগেরটা দেখ আমরা KB লিখেছিলাম, এখানে KF লিখবো বিকজ ফ্রিজিং এর জন্য যেহেতু হচ্ছে DM। তাহলে এখান থেকে আবার নিচে এবার লেখ এটা লিখে। আচ্ছা, KF টা কি লিখেছিলাম দেখ, মোলার এলিভেশন কনস্ট্যান্ট। তো এটা বুঝতেই পারছিস কি নাম লিখবি, কি হবে এটা, ওটা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট ছিল, ওই জন্য মোলার এলিভেশন কনস্ট্যান্ট। এটা কি লিখবি, এই জিনিসটাকে কি লিখবি? Molar depression constant. হ্যাঁ, লেখ মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট অর ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। আগেরটা যেমন এভলিউস্কোপিক ছিল, এটা হচ্ছে ক্রায়োস্কোপিক। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট অর ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এটা ডেফিনেশন এবার দেখ নিজেরাই পারবি। এভলিউস্কোপিক কনস্ট্যান্টের যে ডেফিনেশন লিখেছিলিস পুরো সেম, দ্যাট ইজ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য, আগেরটা ছিল এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, তাহলে এটা কি লিখবি, মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট when the molality of the solution is unique. ক্লিয়ার, একদম ইজি। দেখ আগেরটার মতনই, ওটাই ছিল হচ্ছে এলিভেশন, এখানে খালি ডিপ্রেশন লিখবি। লিখে ফেল নিচে ডেফিনেশনটা, নিচে লেখ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট may be defined as the depression in freezing point. Depression in freezing point when molality of the solution is unique. Molality of the solution is unique. আচ্ছা, আগেরটায় যেমন কেবি এর এক্সপ্রেশনটা লিখলি, ওখানে একটু কেএফ এর এক্সপ্রেশনটা লিখে নে, নাও দিতে পারে, তাই জন্য কেএফ এর এক্সপ্রেশনটা একটু দিতে।
ওখানে লেখ। আচ্ছা ওখানে টিভি জিরো ছিল দেখ, তো এটা টিএফ। আচ্ছা আগের এক্সপ্রেশনটা কেবিতে দেখ তো, এই M1টা লিখেছিলাম, M1 সলভেন্টের মোলার মাসটা লিখেছিলাম। স্যার না হ্যাঁ, স্যার। ওটা একটু লিখে দে তো ওখানে, কেবি এর ওইখানে উপরে নিউমারেটরে কেবি এর যে এক্সপ্রেশনটা লিখলি ওখানে একটু M1টা লিখে দে। হ্যাঁ, এবার আমরা জেনারেলি এটা ওই M1 যেটা আছে ওটা হচ্ছে মোলার মাস অফ দ্য সলভেন্ট, ওটাকে যদি আমরা ইউনিট রেসপেক্টে করি মানে ওইখানে, তখন আমাদের ওই M1টাকে ইউনিটই ধরে নেব, 1। তাহলে এখানে ওখানটা একটুখানি কারেকশন করে নেন, শুধু M1টা লিখে দেব। আচ্ছা নিচে এবার দেখ, তো থাউজেন্ডের সাথে আগেরটা ছিল দেখ এলভি। এলভি মিনস হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ছিল, আর এইখানটায় লিখবি হচ্ছে আমাদের ওটা ভেপোরাইজেশন ছিল, মানে হচ্ছে লিকুইড টু গ্যাস। আর এই পার্টটা আমরা যেটা পড়ছি দেখ সলিড টু লিকুইড, তো সলিড টু লিকুইডে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ডেল এইচএফ, বা এলএফ ও লিখতে পারিস, এলএফ মানে লেটেন্ট হিট অফ ফিউশন। আর এটা কিছুই না, ওই মোলার এনথালপি অফ ফিউশন, একই মানে দুটোই লিখতে পারিস, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা এখান থেকেও আমরা তাহলে মলিকুলার মাস বার করবো। এবার দেখ তোরা বুঝে গেছিস কি করতে হবে, তো আবার সেই সেম হেডিং দিয়ে দে, ডিটারমিনেশন অফ মোলার মাস অফ সলিউট, ডিটারমিনেশন অফ মোলার মাস অফ সলিউট। দেখ আমাদের কি এসেছিল তাহলে, আগেরটার মতন দেখ, আগেরটার সাথে ট্যালি করে একবার তোরা দেখ, ওখানটা লিখেছিলাম দেখ ডেল টিএফ ইকুয়াল টু কে এফ এম। মোলালিটি মানে কি একটু আগেই পড়েছি, মোল অফ দ্য সলিউট। এবার মোল অফ দ্য সলিউটকে কিভাবে লিখি আমরা, ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট, নিচে হচ্ছে ওয়েট অফ দ্য সলভেন্ট, আর উপরে হচ্ছে 1000। ব্যাস একই দেখ, পুরো সেম ইকুয়েশন, শুধু M2 টাকে এদিকে নিচে দিচ্ছি। পুরো সেম ইকুয়েশন, খালি ডেল টিভির জায়গায় ডেল টিএফ আর কেভির জায়গায় কে। হলো তাহলে আমাদের দুটো পার্টের কমপ্লিট হয়ে গেল, আরো দুটো কোয়ালিটেটিভ প্রপার্টি ডান। এবার আমরা অসমোসিসটা করবো, করে একবারে নিউমেরিক্যাল স্টার্ট করছি। আজকে আমরা বাকি তিনটে যে কোয়ালিটেটিভ প্রপার্টি ছিল এটা হয়ে গেল। এটা ছাড়া নেক্সট দিনের ক্লাসে আমরা ওই এটার একটা ছোট্ট পার্ট বাকি আছে, তার সাথে আরো কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, আজকেও করব। আর ওই অর্গানিক স্টার্ট হবে নেক্সট দিন, অ্যালকোহল অল্প অল্প। তো দেখ এটা হয়ে গেছে, এটা রেখে দে। এরপর আমাদের হেডিং করে নে ডিফিউশন এন্ড অসমোসিস, ডিফিউশন এন্ড অসমোসিস, ডিফিউশন এন্ড অসমোসিস। আচ্ছা তোরা এটা তো বায়োতে পড়েছিস নিশ্চয়ই সবাই, ডিফিউশন কি অসমোসিস কি। পারবি বল, কেউ বল ডিফিউশন বল কি, হোয়াট ইজ ডিফিউশন। বল স্নেহা, বল ডিফিউশন, হোয়াট ইজ ডিফিউশন। স্নেহা শুনতে পাচ্ছিস? The movement of molecules from a higher concentrated region to a lower concentrated region when they are separated by a semi-permeable membrane. হ্যাঁ, তার মানে থ্রু আ সেমি পার্ম, ডিফিউশনেরটাই বলছিস? ডিফিউশনেরটায় Yes, sir. সেমি পার্মিয়েবল মেমব্রেন লাগে।
That ওটা selectively permeable. না, কিছু হয় না, ওখানে ডাইরেক্টলি হয়। ডিফিউশন টেক্স প্লেস ডাইরেক্টলি, নো সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ নিডেড। আর ওখানে কি হয়, মলিকিউলসটা জেনারেলি হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন টু লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়নে বলে। ঠিক আছে, ওটা একদম ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা মাথায় রাখতে হবে, ডিফিউশনের সময় সলিউট আর সলভেন্ট পার্টিকেলস দুটোই মুভ করতে পারে ফ্রিলি। ঠিক আছে, আর জেনারেলি গ্যাস আর লিকুইডের মধ্যে ওটা হয় ডিফিউশনটা, লিকুইডস গ্যাস এটা। আর তুই ডিফিউশনকে এক্সটার্নাল কোনো প্রেসার দিয়ে কন্ট্রোল করতে পারবি, এক্সটার্নাল কোনো প্রেসার দিয়ে তুই ডিফিউশনকে স্টপ করতে পারবি। এবার তাহলে এটার রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন পার্টটাতে আসি অসমোসিসে। তাহলে অসমোসিসটা কি হচ্ছে, osmosis needs a semi-permeable membrane in which molecules of solvent, দেখ আমি প্রথমেই কিন্তু মেনশন করে দিলাম, molecules of solvent move from lower concentration region to a higher concentration region, জাস্ট উল্টো। তাহলে আমি দেখ এখানেই মেনশন করে দিয়েছি কিন্তু অলরেডি, তার মানে অসমোসিসের সময় অনলি কোন পার্টিকেলটা মুভমেন্ট করবে, সলভেন্ট অর সলিউট। তো সেমি পারমিয়েবল মেমব্রেনটা যখন থাকছে, এখান থেকে সলভেন্ট পার্টিকেলস গুলো বেরোতে পারবে। সলভেন্ট মানে ধরো ওয়াটার, আমি অ্যাজ এন এক্সাম্পল বলছি। তো এই সলিউট পার্টিকেল গুলো কিন্তু এখানে আটকে যাবে। ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের অসমোসিস। এবার এই জিনিসটায় তুই যদি একটা সল্ট সলিউশন ভাব, এটা ধর একটা সল্ট সলিউশন এই পার্টটাতে আছে, তো অবভিয়াসলি সল্ট সলিউশনের কনসেন্ট্রেশন হাই, তো তার মানে এটা হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন, হায়ার কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে সলভেন্ট গুলো কিসেতে চলে যাচ্ছে, তার মানে সলভেন্ট যদি শুধু একা একা বেরোয় তাহলে ওর কনসেন্ট্রেশন লো হয়ে যাচ্ছে। কনসেন্ট্রেশন ইন দ্য সেন্স আমরা কি বুঝি, নাম্বার অফ সলিউট পার্টিকেলস মিক্সড পার ইউনিট ভলিউম। তাহলে এখানে দেখ লোয়ার কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে। তাহলে পুরো জিনিসটাকে দেখ আমি এই ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিলাম। তার মানে এখানে মুভ করছে কে, অনলি সলভেন্ট থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন in which higher concentration region to lower, তো দেখবি তো কি লিখেছি, দেখবি উল্টো লিখে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়ন টু হায়ার কনসেন্ট্রেশন। এবার এখানে ধর আমি দুটো সল্ট সলিউশন রেখেছি, সল্ট সলিউশন 1, সল্ট সলিউশন 2। এই হায়ার টু লোয়ারটা একটু পরে আসছে, ওটাই হচ্ছে অসমোটিক প্রেসারের ডেফিনিশন। তো সল্ট সলিউশন 1 ধর এর কনসেন্ট্রেশন ধর লেটস সে আমি কথা বলছি 0.1 মোলার, আর সল্ট সলিউশন 2 এর হচ্ছে 0.5 মোলার। তাহলে অবভিয়াসলি সল্ট সলিউশন 2 হায়ার কনসেন্ট্রেটেড। তো এই সময় কি হবে, এইটার থেকে সলভেন্টটা মুভ করে এইদিকে চলে যাবে, সলিউট গুলো এখানে আটকে থাকবে টিল ইকুইলিব্রিয়াম ইজ রিচড। তার মানে অ্যাকচুয়ালি হায়ার কনসেন্ট্রেশন রিজিয়নে যখন তো সলভেন্টটা ঢুকবে, সলভেন্ট ঢুকলে অ্যাকচুয়ালি এটাকে ডাইলিউট করে দিচ্ছে। তো তার মানে আস্তে 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 কি হবে, এটার কনসেন্ট্রেশনটা ইকুয়াল হয়ে যাবে, তখন গিয়ে এই অসমোসিসটা স্টপ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এখানে তাহলে শুধুমাত্র আগেরটা যেমন ডিফিউশনটা কিসে কিসে হয়, গ্যাসেস এর মধ্যে হবে, লিকুইডস এর মধ্যে হয়, বাট আমাদের অসমোসিসটা কিন্তু অনলি সলিউশনস এর মধ্যে হবে, সলিউশনস না থাকলে হবে না। ঠিক আছে, আর আমি এই জিনিসটাকে স্টপ করতে পারবো, আমি যদি এর উল্টো দিকে একটা প্রেসার জেনারেট করি তাহলে আমরা স্টপ করতে পারবো, যেটার নাম হচ্ছে অসমোটিক প্রেসার, হুইচ ইজ আ কলিগেটিভ প্রপার্টি। এই যে অসমোটিক প্রেসার, এই তাহলে অসমোটিক প্রেসারের ডেফিনেশনটা কি হচ্ছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সেস প্রেসার which must be exerted on the solution side বলছে। ঠিক আছে, in order to prevent the flow of solvent molecules towards the solution side when both are separated by a semi permeable membrane। আমরা আমি এই দিক থেকে এই দিকে একটা প্রেসার জেনারেট করব যাতে এই অসমোসিসটা না হয়, টু স্টপ দিস, ওটাকেই বলা হচ্ছে অসমোটিক প্রেসার। ঠিক আছে, তাহলে অসমোসিস আর ডিফিউশনের বেসিক জেনারেল ডিফারেন্সটা ক্লিয়ার তো সবার? তাহলে নিচে আবার একটু লিখে নে, উপরে হেডিংটা কর, ডিফারেন্সিয়েট বিটুইন ডিফিউশন এন্ড অসমোসিস করে একটা কলাম করে নে। আমি পয়েন্টস গুলো বলছি তাড়াতাড়ি করে লিখে নে, নাহলে পরে আর লিখবি না, ভুলে যাবি। লিখে নে একটা, জাস্ট কলাম করে নে দুটো।
আচ্ছা, ফার্স্ট এরটা ডিফিউশন লিখবি, হ্যাঁ ফার্স্ট কলামে, কারণ আমি প্রথম কলামেরটা বারবার ডিফিউশন মেনশন করছি না, পরপর যেগুলো লেখাবো ফার্স্ট কলামে ওগুলো ডিফিউশন, আর রাইট সাইডে তোর অসমোসিস লিখে দেবো। ফার্স্ট পয়েন্ট লেখ, ডিফিউশনেরটা লেখ, ইট টেক্স প্লেস directly, it takes place directly and no semi-permeable membrane is required. Takes place directly and no semi-permeable membrane is required. अच्छा, osmosis से लिखे दे, needs a semi-permeable membrane. Permeable spelling किंतु ठीक करे लिखबी सबाई, PERMEA, permeable membrane. अच्छा, number 2 তে লেখ, Sir, osmosis এর first point একবার বলো। it needs a semi-permeable membrane. ওটা no needs ছিল, এটাতে needs. সেকেন্ড পয়েন্টে লেখ, ডিফিউশনের সেকেন্ড পয়েন্টে লেখ, molecules move from a region of higher concentration into the region of lower concentration. Move from a region of higher concentration into region of lower concentration. আচ্ছা, এখানে দেখ মলিকিউলস বলেছে, ভালো করে এই ডিফারেন্সের পার্টগুলো খেয়াল করবি। মলিকিউলস মানে সেটা মেবি সলিড অর এই সলিউট অর সলভেন্ট দুটোই হতে পারে, ওই জন্য মলিকিউলস লিখেছি। বাট অসমোসিসের সময় দেখ আমি একবারে মেনশনই করে দিচ্ছি, অসমোসিসের টাইলে molecules of solvent only, ওরম ভাবে লেখ, molecules of solvent only move from a lower concentration region to a higher concentration region, moves from a lower concentration region to higher concentration region. তাহলে এখানে বুঝেই গেছিস, আমি আর ওই পয়েন্টটা মেনশন করছি না, ওটা তোরা নিজেরাই লিখতে পারবি। লিখে দে এখানে কার্ডেরটা, এই বোথ দ্য সলিউট এন্ড সলভেন্ট মলিকিউলস ক্যান মুভ ফ্রিলি, এটা ডিফিউশনে লিখবি। আর অসমোসিসে লিখবি ইট ইনভলভস দ্য মুভমেন্ট অফ অনলি সলভেন্ট মলিকিউলস। ডিফিউশনে হচ্ছে বোথ সলিউট এন্ড সলভেন্ট, আর অসমোসিস ইনভলভস দ্য মুভমেন্ট অফ সলভেন্ট মলিকিউলস অনলি। আছে, ডিফিউশনের টাইলে, ডিফিউশনের দিকে ফোর্থ লাস্ট পয়েন্টে লেখ, ইট ক্যান নট বি প্রিভেন্টেড বাই অ্যাপ্লাইং এক্সটার্নাল প্রেসার। আর অসমোসিসের পুরোটা লিখতে হবে না, জাস্ট ইট ক্যান বি লিখে দেবে এখন, ইট ক্যান বি লিখে দেবে। স্যার কি লিখবো লাস্ট রেটটা? ইট ক্যান নট বি মানে ডিফিউশনে লিখবি ইট ক্যান নট বি প্রিভেন্টেড, ইট ক্যান নট বি প্রিভেন্টেড by applying external pressure, by applying external pressure. আর অসমোসিসের টাইলে ইট ক্যান বি মানে ইট ক্যান বি প্রিভেন্টেড, ওটা লিখতে হবে না, একবারে লিখে ইট ক্যান বি। আচ্ছা, এবার দেখ তার মানে অসমোসিসকে এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাই করে স্টপ করা যায়, মানে প্রিভেন্ট করা যায়, ওই প্রেসারটাকে অসমোটিক প্রেসার বলে। তাহলে আমরা জাস্ট টেবিলটা শেষ করে নিচে এবার লেখ, হোয়াট ইজ অসমোটিক প্রেসার, what is osmotic pressure, লিখেন what is osmotic pressure। it is defined as the excess pressure, it is defined as the excess pressure, defined as the excess pressure which must be exerted on the solution side, which must be exerted on the solution side, on the solution side
আচ্ছা সলিউশন সাইড in order to prevent the flow of solvent molecules, in order to prevent the flow of solvent molecules towards the solution side, towards the solution side, when both are separated, when both are separated by a semi-permeable membrane, by a semi-permeable membrane. আচ্ছা এই জিনিসটা পুরোটা দেখে নিই। এই যে জিনিসটা এঁকেছি দেখ আমি, এটা সলিউশন, ঠিক আছে? তো সলিউশন এন্ড বাইরে যেটা এখানে ড্র করা সেটা হচ্ছে পিওর সলভেন্ট, আর এই মাঝখানে যে আমি দেখ একটা ডটেড পার্ট এসেছি এটা হচ্ছে এসপিএম। এসপিএম মিন্স সেমি পারমিয়েবল মেমব্রেন। আচ্ছা তাহলে বল কে কোথায় এখান থেকে কিভাবে মুভমেন্ট হবে, মুভমেন্টটা কিরকম হবে, কোথা থেকে কি কোথায় যাবে, from which position to what and by which particle, solute solvent কোনটা, যে কোনো একজন জাস্ট ডিসকাস কর, বাকিটা শুনে নে। সায়েন্স সাউন্ড অন কর, সায়েন্স সাউন্ড অন কর। হ্যাঁ এখান থেকে আগে বল যে কোন পার্টিকেল, মানে আগে বল কোথা থেকে কোথায় মুভমেন্টটা হবে, এই পার্টিকেলস এর মুভমেন্ট কোন ডাইরেকশন টু কোন ডাইরেকশনে মুভ করবে থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন, সলিউশন থেকে সলভেন্ট আর সলভেন্ট থেকে সলিউশন। সেটা বোঝার জন্য তোকে আগে কনসেন্ট্রেশনের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেন্ট্রেশনের কনসেপ্ট হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন কোনটা, সলভেন্ট না সলিউশন? সলভেন্ট। হায়ার কনসেন্ট্রেশন মানে কি? তো সি ওয়াটার বেশি কনসেন্ট্রেটেড না রিভার ওয়াটার? কনসেন্ট্রেটেড কোনটা বেশি, সি ওয়াটার না? যেটা মধ্যে বেশি পার্টিকেল থাকবে সেটা। হ্যাঁ তাহলে তো সলভেন্ট মানে তো কিছু নেই, কিছু অ্যাড করিস নি। আচ্ছা হ্যাঁ সলিউশন হচ্ছে তোর স্ট্রং, মানে তোর হায়ার কনসেন্ট্রেশন রিজিয়ন, তাহলে এখান থেকে এই দিক থেকে এই দিকে ফ্লো করবে। এবার কি ফ্লো করবে বলেছিল, ফ্লোটা কি করবে বলেছে দেখ, অসমোসিসের পয়েন্টে লেখা আছে সলভেন্ট। সলভেন্ট পার্টিকেল। তাহলে বাইরের থেকে এখান থেকে সলভেন্ট গুলো সেমি পারমিয়েবল মেমব্রেনের থ্রুতে কি হবে, এখানে ঢুকবে তো। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে অসমোসিস। এবার এইটাকে স্টপ করতে গেলে আমাদের যে বাইরে থেকে এই সলিউশন সাইড থেকে একটা প্রেসার এক্সার্ট করতে হবে এখান থেকে, তো ওই প্রেসারটাকেই বলা হচ্ছে অসমোসিস, অসমোটিক প্রেসার। একটু এবার এটা লিখে নে সবাই, তাহলে দেখ অসমোসিসের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম সলিউশন ব্যাগ দিয়ে একটা, এটা একটা সলিউশন টি ব্যাগ টাইপের ধর, একটা ব্লাডার টাইপের। তো এটা দেখবি আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখবি এটা এরকম সোয়েল করছে, যদি সলিউশন সাইডটা এখানটা মোর কনসেন্ট্রেটেড থাকে। এটা লিখে নে, তারপর আমরা এটা ম্যাথমেটিক্যাল পার্ট পোর্শনটা দেখে নিই। আচ্ছা হয়ে গেলে বলিস আমি। আচ্ছা বুঝবো। SPM টা কি হ্যাঁ। বললে?
হয়তো সেমি পারমিয়েবল মেমব্রেন, এসপিএমটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। আচ্ছা, এবার অসমোসিসের একটা অবজারভেশন দেখ, মানে একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন দেখ। দুটো কন্টেনার রাখ, দুখানা কন্টেনার রাখ। এটা হচ্ছে দুটোই এগ রাখা আছে, হ্যাঁ, এগ সিমিলার সাইজের, ঠিক আছে, 2 eggs অফ ইকুয়াল সাইজ। ফার্স্ট এডটা যেটা আছে দেখ, ফার্স্ট এডটা নর্মাল ওয়াটারের মধ্যে রাখ, নর্মাল, ঠিক আছে। এই যে এটা রাখা আছে, এটা হচ্ছে এগ ইন ডিস্টিলড ওয়াটার, মানে কিছু নেই, মানে এই ওয়াটারটা একদম কোনো আইন্স ফাইন্স কিছু নেই, ডিস্টিলড ওয়াটার। এইখানটায় রয়েছে, এই চেম্বারটায় রয়েছে এগ ইন NaCl ওয়াটার, মানে ব্রাইন সলিউশন অ্যাকচুয়ালি। আচ্ছা, অর্কজিৎ আগে বল, এই যে ফার্স্ট কন্টেনারের মধ্যে যেটা আছে ডিস্টিলড ওয়াটারে আছে, তাহলে এগের ভেতরের যে সলিউশনটা, ওই সলিউশনটা হায়ার কনসেন্ট্রেটেড না বাইরের ওয়াটারটা হায়ার কনসেন্ট্রেটেড? স্যার এগের ভেতর। এগের ভেতরে। শিবম তাহলে বল, তাহলে অবজারভেশনটা কি হবে, কোথা থেকে কোথায় মুভমেন্ট করবে? স্যার হায়ার টু লোয়ার যাবে। হায়ার টু লোয়ার অসমোসিস নয়, ডিফিউশন। না না সরি, এটা লোয়ার টু হায়ার যাবে, তার মানে তার মানে ওয়াটার টু, এখান থেকে ওয়াটারটা এগের ভেতরে ঢুকবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, একটা কি হবে, সোয়েল করবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা নিচে লেখ, এটা তাহলে কি হয়ে গেল, অবজারভেশনটা কি হলো, এক্স সোয়েলস। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? একটা দেখ সোয়েল করে গেল, ওয়াই? ডিউ টু অসমোসিস। অসমোসিসে কি হচ্ছে, ডিস্টিলড ওয়াটার মিন্স একদম লোয়ার সলভেন্ট, নরমাল সলভেন্ট রয়েছে, কোনো পার্টিকেলস মানে একদম জিরো মানে লোয়ার কনসেন্ট্রেশন। আর এই বাইরে যেটা এগের ভেতরে যে সলিউশনটা আছে, এগের ভেতরে একটা সলিউশন পার্ট রয়েছে যেটার মধ্যে অনেক পার্টিকেলস, অ্যালবুমিন, প্রোটিন সব আছে, তো ওগুলো ডিজলভ করে আছে, মানে এটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশনের রিজিয়ন। তাহলে লোয়ার টু হায়ার সলভেন্ট পার্টিকেলস গুলো মুভ করলে দেখবি তুই যদি নর্মাল ওয়াটারে রেখে দিস ওরকম সোয়েল করে যাবে, অনেকক্ষণ রেখে দিস, হয়ে গেল। আচ্ছা, এবার স্নেহা দেখ, এখানে এগ ইন NaCl ওয়াটার বলেছে, সোডিয়াম মানে ব্রাইন সলিউশন বলেছে, তাহলে ব্রাইন ওয়াটারটা অবভিয়াসলি এটা হায়ার কনসেন্ট্রেটেড না লোয়ার কনসেন্ট্রেটেড হবে? Sir, higher concentrated. হায়ার। তাহলে দেখ, এগের ভেতরে যে সলিউশন পার্ট ছিল, মানে লিকুইড পোর্শনটা ছিল, ওই সলভেন্ট পার্টটা কি হবে, বেরিয়ে আসবে তো বাইরে, বেরিয়ে আসে এটা। Sir, repeat. হ্যাঁ, তোর এগের ভেতরে যে সলভেন্ট পোর্শনটা রয়েছে, ওই সলভেন্ট পোর্শনটা টুয়ার্ডস NaCl বেরিয়ে আসবে তো এগের ভেতর থেকে সলিউশনটা, তাহলে বেরিয়ে আসলে হ্যাঁ, এগের তাহলে সাইজটা অ্যাকচুয়ালি কি করে যাচ্ছে দেখ, শ্রিঙ্ক করে যাচ্ছে। তাহলে এটাতে একটা কি হয়েছিল, সোয়েল করেছিল, আর এখানে কি হচ্ছে, এখানে লিখে দে এগ শ্রিঙ্কস। তোরা ওই সাইডে অ্যারো দিয়ে লিখতে পারিস শ্রিঙ্কস। তাহলে এই দুটো মনে রাখবি, ঠিক আছে? এটা কোশ্চেন দিতে পারে কিন্তু, হ্যাঁ, এগ সোডিয়াম ক্লোরাইড ওয়াটার সলিউশনের মধ্যে দিলে কি হবে, তোর অবজারভেশনটা জানতে চাই। লিখে ফেল। হয়েছে? আচ্ছা, এইবার আমরা এটার ম্যাথমেটিক্যাল পার্টটা করে নিই, বিকজ আমরা আজকে যেহেতু নিউমেরিক্যালস এর উপরে ফোকাস করব, এটার একটা ছোট্ট পার্টের থিওরি আছে, ওটা নেক্সট দিন, আর এটা আরেকটা পার্ট আছে, ওটা আমরা ওগুলো নেক্সট দিন করবো। তো এটার ম্যাথমেটিক্যাল পোর্শনটা দেখে এই মিটিংটা শেষ হতে হতে ওটা হয়ে যাবে, নেক্সট মিটিং এ আমরা খালি নিউমেরিক্যালস করবো।
ক্লাসটা আরেকটা হবে, বেশিক্ষণ লাগবে না, ওটা জাস্ট প্রত্যেকটার একটা দুটো করে নিউমেরিক্যালস দেখে নেবো, নেক্সট দিন পুরো প্র্যাকটিস করবো। আচ্ছা, এটা একটু এখানে নিয়ে এবার নিচে হেডিংটা কর, লজ অফ অসমোটিক প্রেসার। লজ অফ অসমোটিক প্রেসার, একটু তাড়াতাড়ি। লজ অফ, স্যার লস। হ্যাঁ লজ, দুটো ল পড়ো। লজ অফ অসমোটিক প্রেসার, লজ অফ অসমোটিক প্রেসার। আচ্ছা, তোদের বয়েলস ল মনে আছে সবার? বয়েলস ল, প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। প্রেসার, হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার হ্যাঁ, রিমেনিং কনস্ট্যান্ট, প্রেসার ইনভার্সলি তোর প্রপোর্শনাল টু দ্য ভলিউম। আচ্ছা, সবাই এই জায়গায় এবার একটা কনসেপ্ট ক্লিয়ার করে নে, এটা কিন্তু অনেক জায়গায় লাগবে এবার, শুধু নট অনলি দিস চ্যাপ্টার, আরো পরেও লাগবে। কনসেন্ট্রেশন আর ভলিউমের রিলেশনটা সবাই খেয়াল রাখবে। ভলিউম যত বাড়বে তোর কিন্তু অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন তত কমে, বিকজ তুই যদি একটা স্মল ভলিউমের মধ্যে ধর এখানে 10টা পার্টিকেল নিবি, তুই যখনই ভলিউমটা করে 10টা পার্টিকেল নিবি, কনসেন্ট্রেশন দেখ বুঝতেই পারছিস, কিন্তু বিকজ কনসেন্ট্রেশনের ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ মোলস পার লিটার, তো এখানে অবভিয়াসলি নাম্বার অফ মোলস পার লিটারটা অনেক কমে গেছে দেন দিস। তাহলে এটা যেন খেয়াল থাকে, ভলিউমের ইনভার্সলি মানে ভলিউমের সাথে কনসেন্ট্রেশন ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এই স্টেটমেন্টের সময় লাগবে, ওই জন্য আগে বলে নিলাম। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবি বা সাইডে একটু লিখে রাখ বক্সে, এই ওই স্টেটমেন্টের আন্ডারে লিখিস না, সাইডে একটা বক্সে এটা লিখে রাখ যে কনসেন্ট্রেশন ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। এবার আমরা যেমন ওখানে বয়েলস ল চার্লস ল পড়েছিলাম, তো ওই বয়েলস ল চার্লস ল এর সাথে মিক্সড আপ করে ভ্যান হফ এই অসমোটিক প্রেসারের ল গুলো দিয়েছিল, ওই জন্য এই ল গুলোর নাম হচ্ছে বয়েল ভ্যান হফ ল আর চার্লস ভ্যান হফ ল। ওই যেমন ছিল বয়েলস ল চার্লস ল যেরকম পড়েছিল সেরকমই আছে, তো এখানে কিন্তু ওই জিনিসটা আমরা পড়বো। ফার্স্টে নাম্বার 1 এ লেখ বয়েল ভ্যান হফ ল, বয়েল ভ্যান হফ ল। আচ্ছা, লেখ স্টেটমেন্টটা লেখ, নিচে স্টেটমেন্টটা লেখ, টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, the osmotic pressure, temperature remaining constant, the osmotic pressure। আচ্ছা, osmotic pressure আমরা লিখবো হচ্ছে পাই দিয়ে, পাই। temperature remaining constant, the osmotic pressure of a dilute solution, of a dilute solution। কেউ যদি ভুলে ওই dilute কথাটা না লিখিস পুরো লটা কেটে দেবে কিন্তু। dilute solution is directly proportional to the concentration of the solution। আবার এটা গুলিয়ে ফেলিস না কিন্তু, ইনভার্সলি পড়েছিলিস কেন ডাইরেক্টলি লেখা, ভালো করে স্টেটমেন্টটা শোন। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ভলিউম, অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন মানে হচ্ছে 1/v। ঠিক আছে, তার মানে যেটা পড়েছিলিস সেটাই আছে কিন্তু। আমরা এবার যেহেতু এটা সলিউশনে পড়ছি, ওই জন্য সলিউশনে ভলিউম কথাটা ডাইরেক্ট ইউজ না করে কনসেন্ট্রেশন কথাটা ইউজ করছি। অসমোটিক, আমি পুরোটা একবার রিপিট করছি। The temperature remaining constant, the osmotic pressure of a dilute solution is directly proportional to the concentration of the solution। তাহলে আমরা পাই proportional to c লিখতে পারি, দেখে নে সবাই, পাই proportional to c। আচ্ছা, or আমরা আরেকটাও লিখতে পারি, হ্যাঁ বল। Sir, is directly proportional to the concentration of. Concentration of the solution। Yes. হ্যাঁ, আচ্ছা দেখ, আমরা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v টা লিখতে পারি। তাহলে এখান থেকে সবাই দেখে বুঝতে পারছিস, দ্যাট ইজ পাই ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই দেখ আমরা পড়েছিলাম, দেখবি টিভি ইকুয়াল টু কে, মনে আছে তো? তাহলে পাই ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওই জন্য এটার নাম হচ্ছে বয়েল ভ্যান হফ ল। ডান সবার? কারোর কিছু প্রবলেম আছে বুঝতে? আচ্ছা, নেক্সট তাহলে, হ্যাঁ নেক্সট নাম্বার 2 তে লেখ। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, দ্যাট ইজ আমরা, আচ্ছা তোরা এটা দিয়েও লিখতে পারিস, কাটবে না।
শুধু লাস্টে ওই যে ডাইরেক্টলি প্রপোর্শনাল যেটা লেখা ছিল ওই ওখানে খালি ইনভার্সলি প্রপোর্শনাল টু দা ভলিউম করে দিতে পারিস, আর বাকিটা পুরো সেম থাকবে। ঠিক আছে, ওটা ইনভার্সলি প্রপোর্শনাল করে দিতে পারিস, কাটবে না। স্যার একবার রিপিট করতে হবে, পাইটা কি? অসমোটিক প্রেসার, পাইটাই অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসারটাকে পাই দিয়ে লিখছে, মানে যে এই সিম্বলটা দিয়ে। আচ্ছা, সি হচ্ছে কনসেন্ট্রেশন আর বি তো জানিস। আচ্ছা, এবার নাম্বার 2 তে লেখ চার্লস ভ্যান হফ ল। চার্লস ভ্যান হফ ল। চার্লস ভ্যান হফ ল। আচ্ছা, এটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার, মানে টেম্পারেচারের রেসপেক্টে লিখবে। লেখ কনসেন্ট্রেশন রিমেইনিং কনস্ট্যান্ট। আমরা মনে আছে পড়েছিলাম চার্লস লতে প্রেসার রিমেইনিং কনস্ট্যান্ট করে, ওটাতে প্রেসার রিমেইনিং কনস্ট্যান্ট ছিল দেখবি, ওই বা ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট, ওখানে করে আমরা ভলিউমটার সাথে টেম্পারেচারের ডাইরেক্টলি প্রপোর্শনাল একটা রিলেশন পেয়েছিলাম, মানে টেম্পারেচারের সাথে। এখানেও তাই করবো। তাহলে লেখ কনসেন্ট্রেশন রিমেইনিং কনস্ট্যান্ট, the osmotic pressure of a dilute solution, osmotic pressure of a dilute solution is directly proportional to absolute temperature. আচ্ছা, মিটিংটা কেটে যাবে, আমি আরেকটা লিংক পাঠাচ্ছি, লিখতে থাক যতক্ষণ। concentration remaining constant, the osmotic pressure of a dilute solution is directly proportional to absolute temperature. Absolute temperature মানে এটা ক্যাপিটাল টি। তাহলে দেখ এই যে মানে পাই বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তোরা দেখ এটাই লিখতিস, পি বাই টি ইকুয়াল টু কে, দেখবি মনে করে ভি বাই টি বা পি বাই টি এরকম ভাবে লিখতিস। ঠিক আছে, আমি মিটিংটা তাহলে পাঠাচ্ছি, লাস্ট পোর্শনটা এটার করবো, ওই মলিকিউলার মাস। আচ্ছা দেখ, তাহলে আমাদের লাস্টেরটা তাহলে কমপ্লিট হলো হচ্ছে পাই বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমাদের দুটো ইকুয়েশন আসলো দেখ। তাহলে ফ্রম বয়েল ভ্যান হফ ল, পাই প্রপোর্শনাল টু সি, ফ্রম চার্লস ভ্যান হফ ল, পাই প্রপোর্শনাল টু টি। তাহলে আমরা এবার ওটাকে, তোরা যেমন ওই গ্যাস ইকুয়েশনকে কম্বাইন করেছিলিস, গ্যাস ইকুয়েশনকে কম্বাইন করে এই জিনিসটা কিভাবে লিখতিস, দ্যাট ইজ পাই প্রপোর্শনাল টু সিটি লিখতে পারি আমরা। এখান থেকে যদি কনস্ট্যান্ট এখানে এটা উঠে যায় তাহলে কি আসবে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সবাই জানি সেটা, সিআরটি। নাও এবার দেখ আমরা এটা পড়েছি, তাহলে কনসেন্ট্রেশনের ডেফিনেশন কি? কনসেন্ট্রেশন ইজ ইকুইভ্যালেন্ট টু নাম্বার অফ মোলস পার লিটার। তাহলে আমরা লিখতে পারি কি, সি কে এন বাই ভি। তাহলে পাই এর জায়গায় সি এর জায়গায় তাহলে বসিয়ে দিই এন বাই ভি আর টি। তাহলে ভিটাকে এইদিকে আন, পাই ভি ইকুয়াল টু এন আর টি। দেখ পুরো গ্যাস ইকুয়েশনের মতো, পিভি ইকুয়াল টু এন আর টি যেটা পড়েছিলাম, দ্যাট ইজ পাই ভি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, আটটা সবাই জানিস ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা, তো এখানে নিউমেরিক্যালি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলে আমরা যেটা জানি। আর সি এর জায়গায় এন বাই ভি সেটা পাশে লিখে দিবি, সিন্স কনসেন্ট্রেশন ইকুয়াল টু দিস। এখানে আমাদের এবার এই ম্যাথমেটিক্যাল পার্টটা করতে গেলে একটা ছোট্ট জিনিসই বাকি রয়েছে, যেটা হচ্ছে ওই যে মলিকুলার মাস ক্যালকুলেশন। নিচে এটা করে বক্স করে দে, বক্স করে নিচে লাস্ট পার্ট হেডিং কর, molecular mass calculation from osmotic pressure or from Van der Waals. দেখ আমাদের তাহলে ইকুয়েশনটা এসেছিল পাই ইকুয়াল টু, মানে পাই ভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এনটা মানে বুঝতেই পারছিস কার কথা বলছে, সলিউটের মোল নাম্বার। তা সলিউটের মোল নাম্বার আমরা কিভাবে লিখি, ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট, জাস্ট বসিয়ে দিবি ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট। তাহলে এখান থেকে m2 ইকুয়াল টু কি আসছে দেখ, therefore m2 ইকুয়াল টু w2RT বাই পাই। এটা বক্স করে। আচ্ছা, আর সবাই এখানটায় বুঝতে পেরেছিস তো অসমোটিক প্রেসার যে তোর প্রপোর্শনাল টু এন, তার মানে কলিগেটিভ প্রপার্টি। দেখ
এই ভি হ্যাঁ, আর স্যার। টি এটা কনস্ট্যান্ট করে দে, তাহলে দেখ পাই ইকুয়াল টু এন আসছে, মানে পাই প্রপোর্শনাল টু এন। তার মানে অসমোটিক প্রেসার ডিপেন্ডস অন, তাহলে এখানে কোনো ডেল পাই বা কিছু নেই, ডিপ্রেশন এলিভেশন না। অসমোটিক প্রেসার ইজ ডাইরেক্টলি রিলেটেড টু নাম্বার অফ মোলস অফ solute. That's why osmotic pressure itself a qualitative property. আচ্ছা, দিয়ে তাহলে মলিকিউলার মাস ক্যালকুলেশন এটা আমাদের দেখ বেরিয়ে গেল M2। এবার এই তিনটের পার্টের যে মলিকিউলার মাস ক্যালকুলেট করলি ডেল টিএফ ডেল টিবি দিয়ে, তাহলে এইটা দিয়ে এবার সামস গুলো করতে হবে। এবার সবাই একটু শুনেন, আমি একবার জাস্ট পুরো জিনিসটা রিকল করছি যেটা বললাম। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, তার মানে বয়েলিং পয়েন্ট সলিউশনের বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করবে, তাই জন্য আমরা ডেল টিবি ইকুয়াল টু কি লিখবো, টিবি মাইনাস টিবি নট। ক্লিয়ার? ফ্রিজিং পয়েন্টের সময় ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হয়, তার মানে ডেল টি মানে টি ডেল টিএফ ইকুয়াল টু হবে হচ্ছে টিএফ নট মাইনাস টিএফ। আর অসমোটিক প্রেসার একটা পাই ভি ইকুয়াল টু এনআরটি, যদি ভুলে যাস লিখে নিবি, কিচ্ছু না, মোলসের জায়গায় ওয়েট টেকেন বাই মলিকুলার ওয়েট লিখে নিবি, তাহলেই তো সামটা হয়ে যাবে। আর ওখানে যখন আমরা করব এই ডেল টিএফ ডেল টিবি ইকুয়াল টু কেএফ এম অর কেবিএম, তাহলে কেবি আর কেএফ এর ভ্যালু দেওয়া থাকবে। আমাদের মেনলি যেটা করতে হবে মোলালিটির পার্টটা, তাহলে মোলালিটি পার্টটা সবাই ভালো করে খেয়াল রাখবি, দ্যাট ইজ W2 বাই M2, নিচে W1 থাকবে, উপরে 1000 থাকবে। এই জায়গাটা নিজেরা লিখে নিবি, মুখস্থ না করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবি, তাহলে তোরা নিজে একটা লাইন লিখে নিয়ে পড়তে পারবি, ভুল হওয়ার চান্স থাকবে না। যে হঠাৎ করে যে W1 উপরে ছিল না নিচে ছিল মনে পড়ছে না, ওরকম যাতে না হয়। নিজেরাই মোলালিটির ইকুয়েশনটা লিখে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিবি, তাহলে দেখবি কোনো চান্স থাকবে না, কনসেপ্টও ক্লিয়ার থাকবে। তো আমরা দেখ একটা সাম করছি, তাহলে সামটা লেখ আগে ফার্স্টে, তাহলে আমরা বয়লিং পয়েন্টের ওখান থেকে একটা করে নিই, ঠিক আছে? লেখ, আমি কোয়েশ্চেন বলছি, লিখেন সবাই, ক্যালকুলেটর নিয়ে বস। লেখ আ সলিউশন অফ, আমরা আজকে পুরো বেসিক পার্টটা দিয়ে করছি, ঠিক আছে, মানে থিওরি গুলোকে টাচ করে যাচ্ছি। এবার সাম গুলো ক্রিটিক্যাল হলে কি হতে পারে না হতে পারে সেটা আমরা নেক্সট দিনের প্র্যাকটিসে রাখবো। লেখ আ সলিউশন অফ 1.35 গ্রাম, a solution of 1.35 gram of non-volatile solute So 25 the 35. 35 1.35 gram, a solution of 1.35 gram of a non-volatile solute in 72.3 ml 72.3 ml of water boils at 0.162 degree C, 0.162। এই যে দেখ আমি কি কি ডেটা বলেছি, 1.35 গ্রাম নন ভোলাটাইল সলিউটটা, আচ্ছা কত ml ওয়াটারে, 72.3 ml ওয়াটার, আর হচ্ছে তোর বয়েলস এট 0.162 ডিগ্রি সি, হায়ার দেন দ্য বয়েলিং পয়েন্ট অফ পিওর ওয়াটার, higher than the boiling point of pure water. Calculate the molecular weight of the substance. পাশে ব্র্যাকেটে লিখে নে Kb equal to given আছে এটা, ঠিক আছে, Kb equal to 0.515 kg mole inverse, এটার ভ্যালুটা দেওয়া থাকবে। এটা করতে গিয়ে কেউ ডাইরেক্ট ইকুয়েশনটা আগে ইউজ করবি না, দেখে দেখে কেউ ইউজ করবি না যে এমটি ইকুয়াল টু এত বসিয়ে দিই, জায়গায় জায়গায় বসিয়ে দিই, ওটা করবি না, তাহলে কিন্তু প্র্যাকটিসটা হবে না। দেখ আগে ফার্স্টেই তোরা কি করবি, উই নো ডেল টিবি ইকুয়াল টু কেবিএম, এটা আগে লিখবি সবাই, কেবিএম। এবার কি করবি, এম এর জায়গায় মোলালিটির অ্যাকচুয়াল জিনিসটা বসাবি,
W2/M2 নিচে W1 উপরে 1000। এইবার এটা করলে দেন এক্সচেঞ্জ করবি, তাহলে কি হবে তোর একটা দুটো সাম করতে করতে দেখবি প্র্যাকটিস হবে জিনিসটা। তাহলে M2 ইকুয়াল টু W2 1000 KB বাই ডেল টিবি ইন্টু W1। এইবার এই জিনিসগুলোকে কালেক্ট কর, ডেটাগুলো কোশ্চেন পড়ে পড়ে আমি যাকে যাকে যেটা জিজ্ঞেস করবো বলবি, আগে এতটা করে নে। এটা প্রত্যেকটা সামে এরকম লিখে করবি। আচ্ছা অর্ক বল W1 টা কত? W1 ওটা কত দেওয়া আছে? W1 মানে কি বলবি, আর কত দেওয়া আছে সেটা বলবি। W1 স্যার W1 মানে হচ্ছে weight of solute, non volatile solute. না নেই নেই, 1.3. একদমই না একদমই না। এতবার পড়ানো হচ্ছে কি কি জন্য আমি ভুলভাল কেন বলছিস তোরা? W1 তো 1 তো ফর সলভেন্ট নট সলিউট। Oh, আচ্ছা আচ্ছা। বারবার কতবার ধরে বলছি বারবার করে, যে জায়গাগুলোতে ভুল হয় সেগুলো তোদের আগে থেকে আমি বলে দিচ্ছি, তারপরে ভুলটা করছি। W1 হচ্ছে ফর সলভেন্ট। এবার সলভেন্টেজ মানে ওয়াটার, ওয়াটারের ওয়েট দেওয়া আছে ডাইরেক্ট, না তো ওয়েটটা কি করে বার করতে হবে? স্যার 18. হ্যাঁ 18 হবে। 18 তো 1 মোল ওয়াটারের মাস, তো এখানে 1 মোল হ্যাঁ। কোথায় দিয়েছে? তোকে 1 মোল ওয়াটার বলে দিয়েছে কোথাও? না স্যার। তাহলে যে কোনো ভলিউমের মাসে কি 18 গ্রাম হবে? তোকে যাই ওয়াটার দি, তোকে 1 বোতল 2 বোতল 3 বোতল যা ওয়াটার দেবে সবারই 3 গ্রাম মাস হবে। না স্যার। তাহলে 72.3 ml মানে সিসি। তো এটার থেকে ওয়েটটা কি করে বার করব? ওয়েট কি করে বার করে? ওয়াটারের ভলিউম দেওয়া থাকলে ওয়েটটা কি করে বার করে মাসটা? ওয়াটারের ডেনসিটি কত? ক্লাস 12 এ এরকম অবস্থা থাকলে হবে? স্যার এটা কি ইউনিটারি মেথড দিয়ে বার করতে হয়? 22.4 ইউনিটারি মেথডের কিছু নেই। মাসের ডেফিনেশন কি? ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে তুই যদি ওয়াটারের ডেনসিটি দিয়ে ভলিউমকে মাল্টিপ্লাই করিস তাহলে ওটা মাস হয়ে যায়। এবার এখানে 72.3 সিসি আছে, মানে এমএল মানে সিসি। তো ওয়াটারের ডেনসিটি কত? গ্রাম পার সিসিতে কত বলে? আমরা কত পড়েছি ছোটবেলা থেকে, তো পড়ছিস 1। ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে তুই যদি ভলিউমের সাথে সিসি ভলিউমের সাথে মানে এমএল যদি দেওয়া থাকে তার সাথে যদি 1 গ্রাম পার সিসি মাল্টিপ্লাই করিস তাহলে সেটাই মাস হয়ে যায়। তাহলে 72.3 এর সাথে 1 যদি মাল্টিপ্লাই করিস তাহলে 72.3 থাকবে। শুধু ইউনিটটা চেঞ্জ হয়ে এটা মাসের ইউনিট হয়ে গেল, আর কিছু না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার যদি এটা কেজিতে দেওয়া থাকতো তার মানে হচ্ছে এমএল থেকে তো কেজিতে যায় না, তখন আমাদের গ্রাম পার সিসিতে না করে কেজি পার মিটার কিউবে করতে হবে। 1 গ্রাম পার সিসি কেজি পার মিটার কিউব মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এই যে চেঞ্জ গুলো ওয়াটারের ডেনসিটি মনে রাখতে হবে। ভলিউম দিলে ডেনসিটিটা দিয়ে মাসটা বার করে নিতে হবে। W2 দেখ কোশ্চেনে দেওয়া আছে 1.35 গ্রাম। আচ্ছা ডেল টিভি কোশ্চেনে দেওয়া দেখ তোকে বলে দিয়েছে 0.162 ডিগ্রি সি হায়ার দেন, তার মানে এটাই হচ্ছে ডেল টিভিটা। এই যে চেঞ্জটা মানে নর্মাল ওয়াটারের থেকে অতটা হায়ার, তার মানে ডেল টিভি হচ্ছে 0.162। ব্যাস আর তো কিছু নেই। কেবির ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, ওটা বসিয়ে দিবি। বসিয়ে মলিকুলার ওয়েটটা বার কর, M2 কত আসছে দেখ। এবার জাস্ট ওর জায়গায় জায়গায় বসিয়ে দে ভ্যালু। স্যার ওয়াটারের মাস তো গ্রামে বেরোবে, এত গ্রামই আছে, তো 1000টা তো লাগবে না। ওটা গ্রামে হলেই তো লাগে, কেজিতে থাকলে লাগে না। গ্রামে হলেই তো নিচে ডিভাইডেড বাই 1000 থেকে এসছে।
M2 টা কত আসছে দেখে বল, ওটা গ্রাম পার মোলে আসবে। $59.35. 3.5 এর পরে দেখে ছাড়বি, যে ডেসিমেলে ছাড়বি পরে নেক্সট ডেসিমেল দেখে আনসার ছাড়বি। 59.35 গ্রাম পার মোল, এটাই হচ্ছে ওর মাস, মলিকুলার মাস। হয়েছে? সূর্যর হয়েছে? এটা সবাই ক্যালকুলেট করবি, এটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট সামটা লেখ। এবার ফ্রিজিং এর থেকে আসছি। এবার কনসেপ্ট বাদ বাকি সব কনসেপ্ট সেম, মানে এইটারই আসুক আর ফ্রিজিং এরই আসুক একদম এক, শুধু কনসেপ্টটা খেয়াল রাখবি এলিভেশন কোনটায় হয়, ডিপ্রেশন কোনটায় হয়, ওটা মনে না রাখলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা একটা আমরা মাস বার করাটা শিখলাম, এটা হচ্ছে মাস বার করা শিখলাম। ঠিক আছে, এবার যদি মাস দিয়ে দেয় মানে ওয়েট টেকেনটা দিয়ে দেয়, অন্য কিছু বার করতে দেয়, সেরকম একটা সাম করছে। লেখ। আচ্ছা, এটা হয়ে গেছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। An aqueous solution contains an aqueous solution contains 5% by weight of urea, 5% by weight of urea, and 10% by weight of glucose. Same solution আছে কিন্তু। An aqueous solution contains 5% by weight of urea and 10% by weight of glucose. Stop the left. What will be its freezing point? What will be its freezing point? মানে ওই সলিউশনটা ফ্রিজিং পয়েন্ট জানতে চেয়েছে। আচ্ছা, এই জায়গাটা একটা ইন্টারেস্টিং পার্ট আছে, এই সলিউটটা কিন্তু কেউ কারের উপরে ডিপেন্ড করে না। সলিউট গুলো ইউরিয়া গ্লুকোজের কে কিছু এফেক্ট করবে না, গ্লুকোজ আবার ইউরিয়াকে কিছু এফেক্ট করবে না, ওরা দুজন দুজনের মতন লোয়ার করাবে, গিয়ে আমাদের টোটাল যে ফ্রিজিং পয়েন্টটা ড্রপ করবে সেটা কিন্তু দুজনের একসাথে দুটোর অ্যাডিটিভ প্রপার্টির জন্য ড্রপ করবে। ঠিক আছে, তার মানে গ্লুকোজও কিছুটা কমাবে আবার ইউরিয়াও কিছুটা কমাবে। তার মানে আমাদের এই সামটার জন্য ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ টোটাল ডেল টিএফ ইকুয়াল টু ডেল টিএফ ইউরিয়া প্লাস ডেল টিএফ গ্লুকোজ। এটা আগে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আলটিমেট পার্টটা। এইবার তোকে কি করতে হবে, গ্লুকোজ আর ইউরিয়া দুজনের জন্য আলাদা আলাদা করে ডেল টিএফ কত হচ্ছে সেটা বার করতে হবে। বোঝা গেল? তাহলে ফার্স্টে আমি ইউরিয়া যেটা আছে দেখ, ইউরিয়া হচ্ছে তোর CONH2 এটা কিন্তু দিয়ে দেবেন, এটা জানতে হবে। আর আরেকটা আছে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ মিন্স হচ্ছে C6H12O6। এটার ফর্মুলা জানা মানে তুই মলিকুলার মাস জানি।
ঠিক আছে, CO NH2 হোল 2 এটা একটা, C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের মতন করবে, ইউরিয়ার মতন করবে। এবার যেটা এখানে তোকে ভালো করে বুঝতে হবে, কোশ্চেনের মধ্যে কোথাও ওয়াটারের মাস দেওয়া আছে, ওয়াটার কতটা নেওয়া হয়েছে দেওয়া আছে কি? আচ্ছা, কেউ বলতে পারবি ওয়াটারটাকে কি ধরা যেতে পারে? ভালো করে কোশ্চেনটা একটু ভালো করে রিড কর, স্টাডি কর জিনিসটা। 5% বাই ওয়েটে ইউরিয়া আছে, তাহলে আমি যদি টোটাল সলিউশনের মাসটা, টোটাল সলিউশন নট সলভেন্ট, টোটাল সলিউশনের মাস যদি আমি 100 ধরি, তার মধ্যে ইউরিয়া তাহলে কত গ্রাম থাকবে? 5 গ্রাম। 5 গ্রাম। তাহলে 80% ওয়াটার। হ্যাঁ, তাহলে ইউরিয়া দেখ 5 গ্রাম থাকবে, গ্লুকোজ থাকবে হচ্ছে 10 গ্রাম, তাহলে টোটাল সলিউট অ্যাড করেছি হচ্ছে 15 গ্রাম, তাহলে সলভেন্টটা কত থাকবে? 85, মানে ওয়াটারটা তাহলে 85 থাকবে। তারপর আমরা আলাদা আলাদা করে করব, ইউরিয়ার জন্য একটা, এটার জন্য, কিন্তু ওয়াটারটা তো ফিক্সড, একটাই তো সলিউশন। বোঝা গেল? তাহলে নিচে এবার একটু লিখে নে, লেট 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 দ্য ওয়েট অফ দ্য let the weight of the total solution be 100 গ্রাম। এটা কিন্তু অ্যাজিউম করে নিন। আচ্ছা, এই সামটায় তোদের কেএফ এর ভ্যালুটা দিয়েছি, ওয়াটারের কেএফ এর ভ্যালুটা দিয়ে দিয়েছি, দেখো হোয়াট উইল বি না স্যার। হ্যাঁ, ওটা একটু লিখে নে ব্র্যাকেটে, কেএফ ইকুয়াল টু 1.86 ডিগ্রি সি। কেএফটা একটু লিখে নে কোশ্চেনের মধ্যে ব্র্যাকেট দিয়ে, কেএফ ফর ওয়াটার হচ্ছে 1.86 ডিগ্রি, 1.86 ডিগ্রি মোল ইনভার্স কেজি। ওটা ঠিক আছে, ঠিক আছে। এইটা আবার দেখ, ওটা হয়ে গেল। সবাই এই লাইনটা লিখবি ফার্স্ট, অবভিয়াসলি। এবার এই দুটোকে পার্শিয়ালি করব, কিন্তু তার আগে আমাদের এটা করতে হবে, এই জিনিসটা। তাহলে সলিউশনের টোটাল ওয়েট ধরে নিলাম। এবার নিচে লেখ, দেয়ারফর ইন 100 গ্রাম সলিউশন, ইন 100 গ্রাম সলিউশন weight of urea is 5 গ্রাম। তোরা এগুলো পরে লেখ, আমি এখন জাস্ট লিখে রাখি, weight of urea 5 গ্রাম, weight of glucose, আচ্ছা আমরা গ্লুকোজেরটা না W2 প্রাইম লিখছি, তাহলে বুঝতে পারবি তো। weight of the glucose 10 গ্রাম, তাহলে এটা পেয়ে গেলি সবাই। আচ্ছা, এবার নিচে লেখ, therefore weight of water in 100 গ্রাম solution is, বলে ওটা করে দে, 100 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস 10, তার মানে দেখ 85 গ্রাম আসছে, 85 গ্রাম। এইবার তাহলে আমাদের W1 বেরিয়ে গেল, দেখ দুটোতেই তাহলে আমরা W1 জেনে গেছি। W1 হচ্ছে তাহলে 85 গ্রাম দুটোতেই। আচ্ছা, আমাদের বার করতে দিয়েছে দেখ ডেল টিএফ, ক্লিয়ার? তাহলে এবার ডেল টিএফ এর ফর্মুলা বসিয়ে দুটো বার করে ফেল সবাই। কেএফ এর ভ্যালু দেখ দিয়ে দিয়েছে। আচ্ছা, মোলালিটি মানে কি হবে? W2 বাই M2, নিচে W1 উপরে 1000, এখানেও সেম, শুধু এখানটাতে কি লিখবি দেখ, ডেল টিএফ ইকুয়াল টু, ডেল টিএফ প্রাইম লেখ ইকুয়াল টু কেএফ, উপরে W2 এর জায়গায় লিখবি W2 প্রাইম ইনটু 1000 বাই M2 W1, লিখে ফেল। আচ্ছা, এদের ওয়েট গুলো কিন্তু বার করা নেই, ওগুলো করতে হবে, এই মানে মলিকুলার মাস গুলো। ইউরিয়ার মলিকুলার মাস হচ্ছে, এখন বলে দিচ্ছি আমি, লিখে না, নাহলে টাইম নষ্ট হবে। ইউরিয়ার মলিকুলার মাস হচ্ছে, এটা মাস বার করলে দেখি 60 আসবে, 60, আর গ্লুকোজ হচ্ছে 180। এই ইউরিয়ার M2 যেটা, সেটা হচ্ছে 60, আর গ্লুকোজের M2 যেটা, সেটা হচ্ছে 180। এই দুটো বার কর, ভ্যালু বসিয়ে বার করে আমাকে বল টিএফ আর টিএফ প্রাইমটা কত আছে। ডেল টিএফটা কত আসছে দেখ, আর ডেল টিএফ প্রাইমটা কত আসছে। সূর্য, বুঝতে পেরেছিস? সূর্য, শুনতে পাচ্ছিস তো?
হ্যাঁ স্যার। বল বার করা যায় তাহলে বল। এলটিএফ কত আসলো? ফার্স্টে এটা এলটিএফটা কত এসছে বল? স্যার ফার্স্ট এরটা হচ্ছে 1.82, 1.82 বল বল আরো এগুলো অনেক। সেকেন্ড এরটা এটা আরো বল, one এটা এটা একটু বল। 1 2 এর পরে কি আছে? 1.82 তারপরে কি আছে? আর নেই? স্যার বাকিটা লিখিয়ে নিতে ওটা আমি পারবো। আচ্ছা, এগুলো সব 3 ডেসিমেল প্লেস অব্দি করবি, কারণ দেখতে পাচ্ছিস তো কত লেস অ্যামাউন্ট অফ ডেল্টা আসছে। এটা বেশি রাউন্ড অফ করলে কেটে দেবে কিন্তু। স্যার তো 1.3 আছে। হ্যাঁ হ্যাঁ, 823। 1.813 813। হ্যাঁ ঠিক আছে। আর ডেলটিএফ প্রাইম, চায়না ডেলটিএফ প্রাইম দেখ কত হয়েছে। ওটা 1.215। হ্যাঁ, এবার তাহলে টোটাল ডিএফ, অ্যাকচুয়ালি টোটাল তাহলে টোটাল কতটা ফল করছে ফ্রিজিং পয়েন্ট? দুটো দুটো অ্যাড করেছিস বলে টোটাল ফ্রিজিং পয়েন্ট ড্রপটা কত হচ্ছে? এটা প্লাস এটা, তাই তো? তার মানে তোর আসছে হচ্ছে 5303, মানে 3.035 ডিগ্রি সি। বোঝা গেল? এবার দেখ তোকে কি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট জানতে চেয়েছে না সলিউশনের ফ্রিজিং পয়েন্ট জানতে চেয়েছে? কোশ্চেনটা কি চেয়েছে? ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অর ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন? দেখ লিখেছে হোয়াট উইল বি। সলিউশন। হ্যাঁ সলিউশনের, তাহলে সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা মেনশন করতে হবে। এটা তো ফ্রিজিং পয়েন্ট না, এটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তাহলে সবাই ভেবে বল, স্নেহা বল ফার্স্টে, এখানে ফ্রিজিং পয়েন্টটা কত লিখবো? এটা যদি টোটাল ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট আসে, তাহলে ফ্রিজিং পয়েন্টটা কিভাবে লিখবো? এটা যদি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হয়, তাহলে ফ্রিজিং পয়েন্টটা কিভাবে লিখবো? স্নেহা শুনতে পাচ্ছিস? স্যার একবার কোয়েশ্চেনটা রিপিট করতে হবে, আর ভয়েসটা ক্র্যাক করছিল। ফ্রিজিং পয়েন্ট তো এটা এসছে, টোটাল ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট তো এটা আসলো। এবার কোশ্চেনটা চেয়েছিল ফ্রিজিং পয়েন্টটা কত, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কত। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট চাইনি, এখানে এতটা করে ছেড়ে দিয়ে আসলে মার্কস কেটে নেবে একটু। এটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বেরোলো। ফ্রিজিং পয়েন্টটা কত হবে তাহলে? কে পারবি বল? স্যার এটা প্লাস কারেন্ট যেটা সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। কারেন্ট সলিউশন মানে সলিউশনটা কিসের ছিল? সলভেন্ট কে ছিল? মানে ডিপ্রেশন হওয়ার পরে যে ফ্রিজিং পয়েন্টটা এখন
ওটার সাথে এটা add। তোদের থিওরি ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা অ্যাড করলে সলভেন্টের যে পিওর সলভেন্টের যে ফ্রিজিং পয়েন্ট অর বয়েলিং পয়েন্ট, পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্টটা ডিক্রিজ করে। তা পিওর সলভেন্ট বলতে এখানে কি বোঝাতে চাইছে এই সামটার মধ্যে সলভেন্টকে? এই সামটাতে সলভেন্ট কে? ওয়াটার। তাহলে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত ডিগ্রি সেলসিয়াস হয়? ওয়াটারের ফ্রিজিং পয়েন্টটা কত? 0 ডিগ্রি সি। 0 ডিগ্রি সি, তার থেকে এতটা কমেছে। তার মানে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন অ্যাকচুয়ালি কত হচ্ছে? -3.3035। এই মাইনাসটা আসবে, ফ্রিজিং পয়েন্ট তো ডিক্রিজ করবে, তো ওটাই তো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এবার পিওর ওয়াটার মানে পিওর সলভেন্ট হচ্ছে এখানে ওয়াটার, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সি। এবার ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে ফ্রিজিং পয়েন্টটা ডিক্রিজ করবে। আমরা ফার্স্টে যেটা বার করলাম এটা অ্যাকচুয়ালি ডিক্রিজ ইন ফ্রিজিং পয়েন্ট মানে ডিপ্রেশন, সেটা বেরোলো। এবার 0 মাইনাস দিস, তার মানে অ্যাকচুয়ালি ফ্রিজিং পয়েন্টটা কত হচ্ছে? তার মানে -3.035 ডিগ্রি সি। আচ্ছা, বুঝতে পেরেছিস? অর্কজিৎ, শিবম, সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই থিওরিটিক্যাল পার্টটা করে এই নিউমেরিক্যালস এর এই যে দুটো পড়ালাম, এই দুটোর ভালো করে নিজেরা স্টাডি করে নেক্সট দিন যেন ঠিকঠাক করে পড়াটা হয়ে যায়, কারণ নেক্সট সাম গুলোতে কিন্তু আমি এত হেল্প করবো না। তো ভালো করে থিওরি ক্লিয়ার করে সলভেন্ট সলিউট কোথায় কোথায় কিভাবে আছে দুটো ক্লাস একসাথে মার্চ করে পড়বি। ওই ভেপার প্রেসারের ক্লাসটার থেকে ভেপার প্রেসার মোলালিটি একদম ফার্স্টের থেকে 3টে ভালো করে পড়বি। নেক্সট দিন আমরা নিউমেরিক্যালস করবো, আর এটা থিওরিটিক্যাল পার্ট ধর একটা পার্ট বাকি আছে, ওটা 1 আওয়ার মতন লাগবে, তারপর আমরা নিউমেরিক্যালস প্র্যাকটিস করবো। তার জন্য থিওরি পার্টটা পুরোটা পড়ে নিবি। আর আজকের ক্লাসটা যেহেতু আমি ভিডিও করবো ওদের দুজনের জন্য, তো আমি গ্রুপেই পাঠিয়ে দেবো। তোদের যদি আরেকবার বোঝার হয় তাহলে আরেকবার করে নিবো, ওখানে সাউন্ড ফাউন্ড কিছু ক্র্যাক করে না, ঠিক আছে? যদি অসুবিধা হয় তো ওখান থেকে আরেকবার জিনিসগুলো বুঝে নিবি ক্লাসটা করে।